মেজো জায়ের সাথে কথা কাটাকাটি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, একটা জমির বিষয় নিয়ে। রিহান তার বাবার কাছ থেকে কিছু জমি কিনেছিল, যে জমির ফসল বর্তমান পরিবারের সবাই মিলে আমরা খাচ্ছি। কিন্তু আমার বাসু সেটা অন্য জায়গায় বন্ধক দিয়ে তাকে কিছু টাকা দিতে বলছেন। ব্যবসার জন্য নাকি তার কিছু টাকার প্রয়োজন। পরে যখন তার ব্যবসা একটু ভালো হবে, তখন উনি জমিটা ছাড়িয়ে দিবেন। কিন্তু রিহান কোনো রাজি না এতে। বলল, ভাই, তুমি আগেও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছ, ওইগুলো এখনও দেওনি, তাই এখন আমি তোমাকে আর টাকা দিতে পারবো না। তাছাড়া এই জমির ফসলে আমাদের সংসারের অনেকটা হেল্প হয়। জমিটা বন্ধক দিলে দেখা যাবে চাউলে কুনি খেতে হবে। বাসু তখন মুচকি হেসে বললেন, অনেকবার তো দিয়েছিস, আরেকবার না হয় দে। এবার তোর টাকা আমি ফেরত দিয়ে দিব, তোকে আমি কথা দিলাম। না ভাই, আমি আর কোনো টাকা দিতে পারবো না, জমিও বন্ধক দিব না। এমনি আমার আজকাল অর্থমন্দা চলছে। তাছাড়া আমার একটা মেয়ে আছে, তার কথাও আমাকে ভাবতে হবে। তুমি এর আগেও কয়েকবার আমার কাছ থেকে টাকা না ধার নিয়ে আর দেওনি। দেখা যাবে জমিটা বন্ধক দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, পরে ওটা আমাকেই ছাড়াতে হবে। তাহলে দিবি না? না। আচ্ছা, এই ঘটনা ওখানেই শেষ। রিহান আর ওর ভাইয়ের অনেক সহজ সরল। ওনাদের মাঝে কখনো কোনো ঝামেলা হতে আমি দেখিনি। যদিও রিহানের রাগটাই বেশি, রিহানের ভাইয়েরা ওভাবেই মেনে নেয় তাকে। কিন্তু এবার মেজো বাসুর যে রিহানের ব্যবহারে কষ্ট পেয়েছেন সেটা বোঝাই যাচ্ছে। টাকা নেয় দেওয়ায় বাসু রিহানের উপর অনেক ক্ষুব্ধ হলেন। সকাল হতেই মেজো যা আমাকে ঘরে এসে বকতে লাগলেন, রিহানকে তুই নিষেধ করেছিস জমি দিতে, তাই না? আমি নিষেধ করতে যাব কেন? কই, আগে তো কিছু চাইলে রিহান এভাবে মুখের উপর মানা করে দিত না, এখন করলো কেন? আর সেটা তোর কারণেই করেছে। দেখেন আপু, আমি রিহানকে তেমন কিছুই বলিনি। তাছাড়া আমি এসব ব্যাপারে কখনো নাক গলাই না। রিহানের টাকা পয়সা আমার কাছে রাখতে দেয়, ব্যাস এতটুকুই। কিন্তু কখনোই আমি ওর জবাবদিহিতা করি না। ও টাকা দিয়ে কি করলো, কাকে দিল, কেন দিল। আমি মনে করি এসব ব্যাপারে আমার না জানলেও চলবে। আমার যখন যা লাগছে তখন তো দিচ্ছেই। সংসার চালাচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন, মেয়ে যা যা লাগছে সবই নিয়ে আসছেন। আর মাস শেষে কিছু টাকা ব্যাংকেও জমা রাখছেন। তাই আমি ওসব ব্যাপারে কখনোই কোনো কথা বলি না রিহানকে। তুই বললি আর আমি বিশ্বাস করলাম, তাই না? আপনি বিশ্বাস করেন বা নাই করেন, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। কি, এত বড় বড় কথা? সত্যি কি কিছু যায় আসে না? দেখেন আপু, আপনি আমাকে অনেক সময় অনেক রকম কথা বলেন, আমাকে সব সময় কাজের হুকুম দিয়েই যান। কাজ করে দিলে সেটার মধ্যেও আপনি খুঁত বের করেন। রান্না সবার কাছে ভালো হলেও আপনার কাছে ভালো হয় না কেন আপু? আপনি সব সময় আমার এত দোষ খুঁজেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা, তাই না? স্বামীকে কীভাবে কুমন্ত্রণা দিয়ে ভুলিয়ে রেখেছিস। আমরা কি তোদের জমি নিলে ওইটা পরে ছাড়িয়ে দিতাম না? শুনেন আপু, এটা ওদের দুই ভাইয়ের ব্যাপার। ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই তো করেছেন। আপনি বা আমি এসবের মধ্যে না গেলেই ভালো হয় না আপু? আপনিও পরের মেয়ে, আমিও পরের মেয়ে, কিন্তু ওনারা তো আপন ভাই। একবার ঝগড়া করবেন আবার মিলে যাবেন। তাই আমার মনে হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো হবে। বাহ, ভালোই তো জ্ঞান দিচ্ছিস দেখছি। তর্কও দেখি ভালোই করতে পারিস। তর্ক বন্ধ করবি নাকি সর বসিয়ে দিব তোর গালে? কথাবার্তা একটু হিসাব করে বলবেন। আপনি বড় বলে সম্মান করি, কিছু বলছি না আপনাকে। কি বলবি রে তুই? তোর এই তর্কের সাজা কিন্তু পাবি তুই। আমার বিয়ের 5 বছর 6 মাস চলছে, এর মধ্যে কখনো কি আমি আপনার কথার উপর কোনো কথা বলেছি? কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করেছেন। কখনো আপনার কথার উপর কথা বলি না বলে ভাববেন না কখনোই কথা বলবো না। এই, তুই কি বলবি আমাকে? সংসার করতে দিচ্ছি তো, তাই মুখে এত বড় বড় কথা জড়িত। আপনি আমাকে সংসার করতে দিচ্ছেন মানে? হ্যাঁ, এখনই যদি সব কিছু পাশ করে দেই না, তাহলে তোর গলার আওয়াজ আর এমন থাকবে না। ঠিক আছে, পাশ করে দিন। যদি রিহান আমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলেও ব্যাপারটা বুঝবে। আর যদি আমার প্রতি ওর ভালোবাসায় কোনো ঘাটতি থাকে, তাহলেও ওর যা করার ও করবে। আমি তার জন্য প্রস্তুত। আচ্ছা, তাহলে রেডি থাকিস সংসার ভাঙার কষ্ট সহ্য করার জন্য। কষ্ট? রোজ রোজ এমন আতঙ্ক নিয়ে বাঁচার চেয়ে একেবারে সব শেষ হয়ে যাওয়াই ভালো। এই বলেই ওখান থেকে আমি চলে আসলাম। রাগের মাথায় অনেক কিছু বলে ফেললেও এখন খুবই ভয় হচ্ছে। সত্যি সত্যিই না সংসারটা আমার ভেঙে যায়। এমন কিছু হলে আমার মেয়ের কি হবে? তারপর থেকে রোজ রোজ তার সাথে কিছু না কিছু নিয়ে তার ঝামেলা চলতেই থাকে। এইসবে আমি রীতিমতো যেন মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। একদিকে ওনার আমাকে মেন্টালি টর্চার,
অন্যদিকে রিহানের বিশ্বাস হারানোর ভয় আমাকে যেন আষ্টে পিষ্টে চাপটে ধরেছে। আমি ধরেই নিলাম রিহান এইবার বাড়িতে আসলে হয়তো মেজজা রিহানকে সবটাই জানাবেন। প্রতি মাসের 10 তারিখের দিকে রিহান বাড়ি আসে। এবারও আসলো। রিহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না তো, আমি ঠিক আছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কেমন যেন শুকিয়ে কালো হয়ে গেছো। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কতদিন ধরে হয়তো ঘুমাও না। সুন্দর উজ্জ্বল মুখটা কেমন মলিন হয়ে আছে। কি হয়েছে তোমার বলো তো? বড় যা বললেন, পারিয়াকে একটা ভালো ডাক্তার দেখাও রিহান। ঠিক মতো খায়ও না আজকাল। রিহান আর আমি আর কোনো কথা না বলেই দুজনেই ঘরে চলে আসলাম। আমি আর রিহান যখন একসাথে বসে থাকি বা মেয়েকে নিয়ে দুজনে একসাথে হাসি ঠাট্টা করি, মেজোজা এসে রিহানকে ডাকে। এমন ভাব করে যেন কিছু বলবে বলবে ভাব। প্রতিবারে উনি যখন এমনটা করেন আমি ভাবি এখনই হয়তো সব কিছু শেষ করে দিবেন, কিন্তু বলতে গিয়েও বলেন না। আমি বুঝতে পারলাম এসব করে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, যার ভয়াবহতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাতে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, রিহান পাশে এসে আমার গা ঘেঁষে বসে রইল। চলো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কেন? তোমাকে ডাক্তার দেখাবো? আমার তো কিছু হয়নি। কিছু না হলে তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আমার কাছ থেকে একটু দূরে শুইয়ে আমার পাশে রিহানকে শোয়ার জায়গা করে দিলাম। রিহান আমাকে জড়িয়ে ধরল। আমি রিহানের বউকে মাথা রেখে বললাম, একটা কথা বলবো? বলো। সবাই তো স্বামী স্ত্রী একসাথে থাকে, আমরা কি একসাথে থাকতে পারি না? আমার কথা শুনে রিহান অবাক হলো বটে, তাও বলল, আমরা কি আলাদা? আলাদা না, আবার একসাথেও না। হিসাব করে দেখো তো, বছরে কয়দিন তোমার সাথে আমার দেখা হয় তুমিই বলো। 12 মাসে 24 দিন। প্রতি মাসে বাড়ি এসে 2 দিন করে থাকো। আর এই 5.5 বছরে তোমার সাথে আমার মোট দেখা 314 দিন, মানে করে 1 বছরও না। এটা কি তোমার অভিযোগ? তোমাকে এখনও আমার অচেনা মনে হয়, তাই নাকি? আমাদের মেয়ে বা তোমাকে কতক্ষণ কাছে পাই বলো? এই 2 দিনে তো তুমি নানান কাজে ব্যস্ত থাকো। আমার মেয়েরও তো তার বাবাকে কাছে পেতে ইচ্ছে করে, অন্য বাচ্চাদের মতো। আর তোমার? সবার মতো আমারও ইচ্ছে করে প্রতি রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে। আমারও যে ইচ্ছে করে, করে না বলবো না, কিন্তু রিহান তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? রিহান চুপ করে আছে। তুমি না আমাকে ডাক্তার দেখাতে চাও, আসলে কি ডাক্তার আমার রোগ সারাতে পারবে? আমার রোগ তো শরীরে নয়, মনে। রিহান কোনো প্রতি উত্তর করলো না। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। আমার এইসব বলার কারণ আমি এখান থেকে দূরে চলে যেতে চাইছি। এখান থেকে দূরে চলে গেলে হয়তো আমি ভালো থাকবো। মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না। রিহান এমনিতে অনেক ভালোবাসে আমাকে, আমার কষ্ট সহ্য করতে পারে না। রিহানকে উপর থেকে রাগে মনে হলেও ভিতর থেকে ততটাই নরম মনের মানুষ। এই ভালোবাসা টিকবে কতদিন আমি জানি না। আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, তাই রিহানকে এগুলো বলা। তবে জানি না এই নরক থেকে মুক্তি পাবো কি না। সকালে যখন সবাই একসাথে নাস্তা করছিলাম, রিহান বলে উঠল, মা, অফিস থেকে আমাকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে। তাই নাকি? কোথায়? মিরপুর 1-এ। ও, কিন্তু মা এখন সমস্যা হলো ওইখানে কোনো ব্যাচেলর ভাড়া দিতে চায় না। আর আমি তো বিবাহিত ব্যাচেলর, কোনো বাসাও খুঁজে পাচ্ছি না। যেখানে যাই খালি একটাই শর্ত, পরিবার নিয়ে থাকতে হবে। আর নতুন জায়গা হওয়াতে আমার খাওয়ারও খুব সমস্যা হয়ে যাচ্ছে। তাই ভাবছি তোমাকে নিয়ে যাব সাথে করে। কি বলিস এসব? আমাকে তোর বাবা যেতে দিবে নাকি? আর আমার টাকাতে মন টিকে না। এবার তো মামার বাসায় গিয়েছিলাম, 2 দিন থাকার পর 3 দিনের দিন পাগলের মতো ছুটে এসেছি। তাহলে কি করব? থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এত কষ্ট করে কি চাকরি করা যায়? তাহলে মাকে না নিয়ে তোর বউকে নিয়ে গেলেই পারিস। না, পারিয়াকে নিয়ে গেলে কেমন খারাপ দেখায় না? পারিয়া চলে গেলে মা বাবাকে কে দেখবে? মেজোচা ব্রোকুসকে বলল, যেভাবে বলছো যেন শুধু তোমার বই মা বাবাকে দেখে রাখে, আমরা দেখি না। না ভাবি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। শাশুড়ি বললেন, হ্যাঁ, তুই তোর বউকে নিয়ে যা, আমাদের কোনো অসুবিধা হবে না। বড় বউ মেজো বউ তো আছেই, তাছাড়া আমার ছেলের বউ থাকতে এত কষ্ট বা কেউ করবে কেন? তাহলে কি সত্যি তোমাদের কোনো সমস্যা হবে না? না রে বাবা, পারিয়ে যদি যায় তুই ওকে নিয়ে যা। পারিয়াকে বলেছিলাম ও যেতে চায় না, তাই তো তোমাকে নিয়ে যেতে চাইছি। আমি এতক্ষণ ভেবেছিলাম রিহান যা বলছে সত্যি সত্যি বলছে, কিন্তু এখন বুঝতে পারলাম সবটাই সাজানো। শাশুড়ি আমাকে বোঝাচ্ছেন, কেন যাবে না তুমি? তোমার স্বামীর কষ্টের চাইতে কি তোমার এখানে থাকা জরুরি? আমি চুপ করে আছি। রিহানের সাথে তুমিও যাবে, বুঝতে পেরেছ? জি মা। ঘরে আসতে আমি রিহানকে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। এই প্রথম নিজে থেকেই কিছু করলাম। কি এখন খুশি? অনেক। আচ্ছা, কালকে তাহলে আমরা চলে যাই। আগামী মাসে এসে তোমাকে নিয়ে যাব। ফ্যামিলি বাসা খুঁজতে হবে তো।
আমি তো মেসে থাকি। আমি রিহানকে আবারও জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে। তার পরের মাসে এসে রিহান আমাকে নিয়ে গেল। শুরু হলো আমার নতুন জীবন। প্রথম দিন গিয়ে সংসারে টুকিটাকি যা লাগে সব কিনলাম। তবে একটু খারাপ লাগছে বাড়ির কথা ভেবে। এর আগে কখনো ঢাকায় আসিনি তো, তাই এখানে সবাই কেমন জানি নিজের মতো থাকে। কেউ কারো বাসায় যায় না, প্রয়োজন ছাড়া কথাও বলে না। তবে নিজের সংসার যে এতটা সুখের হয় ঢাকায় না আসলে বুঝতেই পারতাম না। আমরা 2 রুমের একটা ছোট ফ্ল্যাটে থাকতাম। বাসাটা খুব সুন্দর করে একদম নিজের মতো করে সাজালাম। সব কিছুই কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার সংসার। আর এই সংসারটা উপহার দিয়েছেন আমার স্বামী রিহান। সকালে নাস্তা বানানো, দুপুরে মেয়ে স্বামীকে স্ত্রী একসাথে খাওয়া, রাতে স্বামীর বুকে রেখে ঘুমানো। কিন্তু আমি বুঝি না এখানে মানুষ কারোর সাথে তেমন কথা বলে না কেন? অচেনা বলে? গ্রামে তো আমরা অচেনা মানুষ এলেও পেরিয়ে এগিয়ে দিয়ে বসতে বলি, কিন্তু এখানে? আমি গ্রামের মেয়ে, আমি আবার কারোর সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। প্রায় দেখতাম বারান্দায় বসে বসে ফোন টিপাটিপি করতো। তার বারান্দা আর আমাদের বারান্দা 4 আঙ্গুলের তফাৎ মাত্র। একদিন আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এই যে আপু, একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনাদের বাড়ি কোথায়? হাসলেন যে। আপনি যেভাবে বলছিলেন যে কথা বলবেন, আমি ভাবলাম না জানি কি কথা বলবেন। বাই দ্য ওয়ে, আপনারা মনে হয় নতুন ভাড়াটিয়া, তাই না? জি। ও, তা আপনাদের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনার? বগুড়া। আপনার নাম কি? ফারহানা নিশু। আপনার? আমার নাম ফারিয়া জান্নাত। বাহ, আপনার নামের সাথে তো আমার নামের প্রথম অক্ষরের মিল আছে দেখছি। জি। সেদিনের পর থেকে তার সাথে আমার কথা হতো, মন খুলে কথা হতো। ঢাকাতেও তাহলে মন খুলে কথা বলার মতো মানুষ আছে? ফারহানাকে না দেখলে বুঝতেই পারতাম না। দিনগুলো খুব সুন্দরই চলছিল। বিকেলে ফারহানার সাথে বাহিরে হাঁটতে বের হতাম। রিহানে বলেছে বাসায় ভালো না লাগলে মেহেকে নিয়ে বাহিরে ঘুরে আসতে। রিহান তো আর সবসময় বাসায় থাকে না। আর ফারহানার ব্যাপারে আমি রিহানকে বলার পর রিহান বলল ইচ্ছে হলে রাইমাকে নিয়ে ওদের সাথে বিকেলে বাহিরে ঘুরে আসতে। ও বলা হয়নি, রাইমা আমার মেয়ের নাম। মাঝে মাঝে রিহান, রাইমা আমি ঘুরতে বের হতাম। ঘুরতে গেলে ফুচকা চটপটি খেতাম। বাসায় আসার সময় রিহান মেয়েকে আমাকে আইসক্রিম কিনে দিত। সারাদিন কী কী করলাম, ফারহানার সাথে কী কী কথা হলো, বিকেলে ঘুরতে গিয়েছিলাম ইত্যাদি। অনেক রকমের কথা বলতাম, একদম মন খুলে কথা বলতাম। রিহান বাসায় আসার পর টিভির রিমোট ওর দখলে চলে যেত। আমিও কোনো আপত্তি করতাম না, বরং ওর পাশে বসে বা শুয়ে একসাথে খেলা দেখতাম দুজনেই। ও কাজের চাপে খেলা দেখার সময় না পেলেও আমার উপরেই দায়িত্ব আসতো, যেন রাতেও বাসায় আসলে আমি তাকে ডিটেলসে সব বলতে পারি। আমিও তাই করতাম। রিহান বাসায় আসলে পুরো খেলার বর্ণনা দিতাম ওকে। কে কীভাবে আউট হলো, কে কেস মিস করলো, কে কয় রান নিল ইত্যাদি। যদি জিজ্ঞেস করতাম টিভি অফ করলা কেন, বলতো তোমারটাই শুনবো নাকি টিভিটা, তাই টিভি অফ করে দিয়ে তোমারটাই শুনি। আমি তখন মুখ কালো করে রাখলে বলতে রাগ করো কেন, মজা করেছি। আমি তখন মুচকি হাসি দিয়ে আবারও বলা শুরু করতাম, এমন ভালো একজন স্বামী পেয়ে আমি অনেক খুশি। কতটা ভাগ্য ভালো হলে এমন স্বামী পাওয়া যায়। রিহানকে না পেলে বুঝতেই পারতাম না। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 বছর পূর্ণ হতে চলল। আর আজকে আমার জন্য সবচেয়ে বড় গিফট অপেক্ষা করছে, আমার জানা ছিল না। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। রিহান গিয়ে দরজা খুলতে পিহন একটা চিঠি এগিয়ে দিয়ে বললেন, এখানে একটা সই করে দিন। এটা কিসের চিঠি, কে দিয়েছে? সেটা ভাই আমি কিভাবে বলবো? আমার কাজ ঠিকানা অনুযায়ী পৌঁছে দিলাম। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল থাকতেও এই আধুনিক যুগে মানুষ চিঠি পাঠায়? দরজা লাগিয়ে দিয়ে রিহান আমার কাছে এসে বলতে লাগলো, কে যেন চিঠি পাঠিয়েছে। এই জিগো কোন পাগল এমন করতে পারে বলো তো? আমি বললাম খুলে দেখলেই তো হয়। রিহান খুলে পড়তে লাগলো। চিঠিটা পড়ার পর ওর চোখ কেমন লাল হয়ে গেছে। আমি কিছু বুঝতে না পেরে চিঠিটা কেড়ে নিতেই দেখলাম সে 6 বছর আগের আরিফের চিঠি। ঠিকানাটা আরিফের বাড়ির ঠিকানাই। অবশ্য আমি জানি এটা কার কাজ, আর ঠিকানাটা এক হওয়াই স্বাভাবিক, কারণ ওদের বাড়ি তো কাছাকাছি। এতদিন খুব যত্ন সহকারে রেখে দিয়েছেন উনি। এই সময়ের অপেক্ষাই হয়তো। কথায় আছে না, কপালে নাইকো গিয়ে ঠকঠকালে হবে কি। আমারও দশা তেমন হলো। আমার সুখের সংসারে অন্ধকার নেমে আসে। রিহান কাকে যেন ফোন করে আসতে বলল। আমি রিহানকে চিঠির ব্যাপারে কিছু বলতে চাইলেও বলল, প্লিজ চুপ থাকো, না হলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। রিহানের এমন কথা শুনে আমার কথা বলার আর সাহস হলো না। আমি ভাবছিলাম কাকে আসতে বলল রিহান। আর মেজো যা এর এইভাবে চিঠি পাঠানোর মানে কি? উনি তো হাতেই চিঠিটা দিতে পারতেন। তার মানে কি উনি এটা বোঝাতে চাইছেন যে বর্তমানেও আরিফের সাথে আমার সম্পর্ক চলছে, আর চিঠিটা আরিফে পাঠিয়েছে? রিহান কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে গেল। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করার সাহসও আমার হলো না। অফিসে যে যাচ্ছে না এটা আমি শিওর, কারণ নর্মাল ড্রেস পরে বের হয়েছে। মনে মনে ভাবলাম, রিহান বাসায় আসলে ওকে সবটা খুলে বলবো। এখন রাগ হয়ে আছে, তাই আমার কথা শুনতে চাইছে না।
কিন্তু রাতে যখন রাগ কমবে, ঠান্ডা মাথায় সব শুনলে আশা করিও সবটা বুঝতেই পারবে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, মানুষটার কোনো খবর নেই। সারাদিন খাওয়া হয়নি, রান্না করিনি আজকে। রাইমাকে বাহিরে থেকে পরোটা কিনে এনে খাইয়ে দিয়েছি। আসরে আজান দিচ্ছি, এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। আমি মনে যেন একটা স্বস্তি অনুভব করলাম। বুঝলাম হয়তো রিহান এসেছে। মনে মনে ঠিক করলাম রিহানের পায়ে ধরে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে নিব। ভাবতে ভাবতে দরজাটা খুলছিলাম। দরজা খুলে আমি চমকে উঠলাম। বাবা, তুমি এখানে? জামাই সকালে ফোন দিয়ে জরুরিভাবে আসতে বলল। তোদের কি কোনো ঝামেলা হয়েছে? বাবা ভিতরে এসে পরে কথা বলল। আমি বাবার জন্য রান্না করতে যাচ্ছিলাম, কিন্তু বাবা বলল এখন রান্না করতে হবে না, রিহান আমাকে হোটেলেই খাইয়ে দিয়েছে। রিহানের সাথে তোমার দেখা হয়েছে বাবা? হ্যাঁ, রিহানে তো আমাকে বাস স্টেশন থেকে এগিয়ে নিয়ে আসলো। তোমার সাথে কি রিহানও খেয়েছে? না, ও বলল বাসা থেকে নাকি খেয়ে বের হয়েছে। আমিও বললাম বাসায় গিয়ে পরে খাবো, কিন্তু রিহান বলল তুই নাকি আমার আসার কথা জানিস না, তাই হোটেলেই আমাকে খাওয়ালো। রিহান কোথায় এখন? কি জানি, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, বলল একটু পরে নাকি আসবে। কি হয়েছে মা? রিহানেরও মন খারাপ দেখলাম, তোকেও কেমন যেন অস্থির দেখাচ্ছে। আমি বাবার কথার কোনো উত্তর না দিয়ে রিহানকে ফোন দিলাম। 3বারের মাথায় ফোনটা রিসিভ করলো রিহান। হ্যালো রিহান, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় আসো। বাসায় আসবো তুমি চলে যাওয়ার পর। আমি কোথায় যাব? তোমার বাবার সাথে বাড়ি চলে যাবে। রিহান, আমাদের মধ্যে কি বাবাকে টেনে আনার কোনো দরকার ছিল? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি তো এখনও বাড়াবাড়ির কিছুই দেখোনি, এখনই দেখবে। প্লিজ রিহান, আমাকে কিছু বলার অন্তত সুযোগ দাও তুমি। আমি আর তোমার কোনো কথা, মিথ্যে কথা শুনতে চাই না। মিথ্যে না, আমি তোমাকে সবটা সত্যি জানাতে চাই। আমার আর কোনো কিছু জানারও ইচ্ছে নেই। তুমি আমার ভালো চাইলে এখান থেকে চলে যাও। আমি কোথাও যাব না এখান থেকে। তুমি না গেলে না হয় আমিই চলে যাব। ভেবো না, বাড়িতে যাব। কোথাও যাব নিজেও জানি না। প্লিজ রিহান, আমাকে এই বিষয়ে কথা বলার অন্তত একটা সুযোগ দাও। বললাম তো, তুমি এখন তোমার বাবার সাথে চলে যাবে, আর না হয় আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম ওর কথা শুনে। রিহানের এমন কথার প্রতি উত্তর করার ভাষা যেন আমি হারিয়ে ফেলেছি। ও যখন চাইছে আমি চলে যাই, তাহলে চলে যাওয়াটাই ঠিক হবে। বাবাকে বললাম, বাবা, আমি বাড়ি যাব। বাবা বললেন তোদের মধ্যে কী ঝামেলা হয়েছে আমি জানি না, কিন্তু বাড়ি গেলে কি কোনো সমাধান হবে? বরং সমস্যা আরও বাড়বে। না গেলেও আরও বড় ঝামেলা হতে পারে বাবা। কী ঝামেলা? আর কি হয়েছে খুলে বলতো আমাকে, না বললে আমি বুঝবো কিভাবে? বাবা, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি অন্য কোথাও চলে যাব। কোথায় যাবি তুই? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি নিয়ে যাব, কিন্তু জামাই আসলে পরে যাই। আমি এখান থেকে না যাওয়া পর্যন্ত ও বাসায় আসবে না। বাবার কোনো কথাই বললেন না। আমি রেডি হয়ে বাবার সাথে রওনা হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে বারান্দা দিয়ে ফারহানাকে ডেকে বললাম, আমি বাড়ি চলে যাচ্ছি, রিহানকে একটু দেখবেন প্লিজ। হঠাৎ করে বাড়ি যাচ্ছেন যে? খুব আর্জেন্ট, তাই। আচ্ছা, কবে আসবেন? জানি না, তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এই বলে রওনা হলাম। রিহানকে ফোন দিয়ে বললাম, আমি চলে যাচ্ছি, তুমি বাসায় এসে রেস্ট নাও। আমার জন্য তোমার বাহিরে বাহিরে আর ঘুরতে হবে না। আমাকে দেখে মা রাগে বকতে লাগলেন, তোর আমার বাড়িতে কোনো জায়গা নেই। কত ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়েছি, কিন্তু তুই কি ওই মানুষটার সাথে এমন বেইমানি করতে পারলি? এজন্যই তোকে মানুষ করেছিলাম। যদি জানতাম তুই এমনভাবে আমাদের মান সম্মান নষ্ট করবি, তোকে আতুর ঘরেই গলা টিপে মেরে ফেলতাম। এখন মুখ ফুরিয়ে আমার বাড়িতে এসেছিস কেন? পালিয়ে গেলি না কেন ওই বদমাশ ছেলেটার সাথে? বাবা বলল, মেয়েটা মাত্র বাড়িতে এসেছে, কত দূর জার্নি করে। আগে ওকে খেতে দাও কিছু, ওকে ঘরে তো ঢুকতে দাও, পরে যত ইচ্ছে বকা দিও। বাবার কথায় মা আর কিছুই না বলে একে একে বক বক করে রান্নাঘরে চলে গেলেন। আমি ঘরে গিয়ে চিৎকার করে কান্না শুরু করলাম। আমার কান্না দেখে মেয়েটাও কাঁদতে লাগলো। সকাল হতেই আমার মনে হলো আমার একবার শ্বশুর বাড়িতে যাওয়া উচিত। যদিও অনেক লজ্জা হচ্ছে যাওয়ার কথা ভেবে, কিন্তু না গেলেও চলছে না। সারা রাত আমার ঘুম হয়নি, আমি শুধুই কেঁদেছি। রিহানকে অনেকবার ফোন দিয়েছি, ওর ফোন অফ। জানি না একে একে কী করছে ও। আমার সাথে কোনো যোগাযোগ করছে না রিহান।
তবে ওদের বাড়ির মানুষের সাথে হয়তো রিহানের কথা হয়েছে। ভাবতে দেরি, কিন্তু বের হতে দেরি করলাম না। মাকে না বলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখি বড় জা আর মেজো জা সকালে রান্নায় ব্যস্ত। শাশুড়ি বসে হাদিসের বই পড়ছেন। আমাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আমি শাশুড়িকে সালাম দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকতে যাবে এর মধ্যে মেজো জা বাধা হয়ে দাঁড়ালেন। বললেন, রিহান তোমাকে বাড়িতে জায়গা দিতে নিষেধ করেছে। তুমি এই ঘরে ঢোকার অধিকার হারিয়েছ। অধিকার? ভুলে যাবেন না, আমি এখনও রিহানের স্ত্রী, তাই ওর সব কিছুতে এখনও আমার পুরো অধিকার আছে। ঠিক আছে, অধিকার খাটাতে হলে তোমার স্বামীর সাথে এসে অধিকার দেখিও। এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও। আপনি আমাকে বাড়ি থেকে বের করার কে? আমি কে তুই এখনও জানিস না? জানি, কিন্তু আমি আপনাকে আমলে নিতে চাইছি না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা ক্লিয়ারলি বলেন তো, আপনার সাথে আমার কি এমন শত্রুতা ছিল? সব সময় আমার পিছনে লেগে থাকেন। এখানে তো আরও অনেক মানুষ আছে, কই তারা তো কেউ আমাকে ঘরে ঢুকতে বাধা দেয়নি। কিন্তু আপনি কোন সাহসে আমাকে ঘরে ঢুকতে বাধা দিচ্ছেন? আপনি কি এ বাড়ির মালিক? এ মেয়ে, কথা বলা বন্ধ করবি নাকি সর দিয়ে দাঁত ফেলে দিব? এখনও তেজ কমেনি তোর, তাই না? আপনি চড় মারবেন আর আমি নীরবে তা সহ্য করব, এটা ভেবে আপনি ভুল করবেন না। আপনি আমার সাথে যেমন ব্যবহার করবেন ঠিক তেমনিটা ফেরত পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন আপনি। জায়েশা আমাকে সত্যি সত্যি চড় মারলেন। আমাকে মারতে দেখে শাশুড়ি আর বড় যা মেজোজাকে বকতে লাগলেন, কিন্তু মেজোজা শাশুড়িকেও মানছেন না আজকে। শাশুড়ি তবুও বলে যাচ্ছিল, রিহান যদি এমন কিছু বলেও থাকে তাহলে আমাকে বলেছে। সেখানে যেখানে আমি ছোট বউকে কিছু বললাম না, তাহলে তুমি বলতে গেলে কেন? আপনি তো বলবেনই না, আপনার আদরের বউ যে, তাই। সবাই আমার ছেলের বউ, সবাই আমার আদরের। যতক্ষণ ওরা স্বামী স্ত্রী ততক্ষণ রিহানের সব কিছুতে ছোট বউয়ের অধিকার আছে। আমি আর ঘরে ঢুকলাম না, সোজা আপুর কাছে চলে আসলাম। আপুকে এসে সবটা খুলে বললাম। মেজো জায়ের আমাকে মারার কথা শুনে আপু তো রাগে জ্বলে উঠলেন। আমাকে নিয়ে আবার এই বাড়িতে আসলেন। বাড়িতে ঢুকে আপু চিৎকার করতে লাগলেন, রিনা, এই রিনা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? তুমি আমার বোনকে মেরেছ কোন সাহসে? এই বাড়ির বউ হওয়ার সাহসে। তুমি এই বাড়ির বউ আর আমার বোন কি আকাশ থেকে উড়ে এসেছে নাকি? তোমার বোন তো একটা কলঙ্কিনী। অন্য সাথে পোস্টি নষ্টি করার পর শেষে আমার দেবরের গলায় ঝুলিয়ে দিয়েছ। আমার বোনের দিকটা আমরা দেখব, কার দোষ কার গুণ ভেবে চিন্তে একটা না হয় সিদ্ধান্ত নিব। আমার বোন যদি খারাপ হয়েও থাকে, তাকে শাসন করার জন্য আমরা সবাই আছি। ও শ্বশুর শাশুড়ি আছে, ওকে কিছু বলার থাকে আমরা বলবো, রিহানের বাবা মা বলবে। কিন্তু তুমি বলবে কেন? তুমি মারবে কেন ওকে? কি ভেবেছ তুমি আমার বোনকে মারবে আর আমরা তোমাকে এমনি ছেড়ে দিব? যা খুশি করো গিয়ে, আমি ভয় পাই নাকি? ঠিক আছে, দেখা যাবে ভয় কেমনে না পাও। এ বলে আপু আমার হাত ধরে ওখান থেকে আমাকে নিয়ে আসলেন। আপু আমাকে অনেক বকলেন আরিফের ব্যাপারটা নিয়ে। আপু আমাকে জিজ্ঞেস করলো, চিঠিটা তোর কাছে আছে? হুম, আছে। আমার কাছে দিয়ে দেখি তো। আমি আপুকে চিঠিটা এগিয়ে দিলাম। আপু চিঠিটা 4-5 বার পড়লেন। আপু বুঝতে পারলেন সবটাই অতীত। আপু আর আমাকে কিছুই বললেন না। আপু সারা দিন রিহানের ফোনে ট্রাই করলেন, কিন্তু ওকে ফোনে পেলেন না। সন্ধ্যার দিকে অনেকবার ট্রাই করতে ফোনটা খোলা পাওয়া গেল। আমি কথা বলতে চাইলাম, কিন্তু আপু আমার কাছ থেকে ফোনটা দিলে না। আপু লাউড স্পিকার দিয়ে কথা বলতে লাগলেন। হ্যালো রিহান। হুম। আজকে ফারিহা তোমাদের বাড়িতে গিয়েছিল। তোমার মেজো ভাবি ফারিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং ওকে মারেও পর্যন্ত। আমি মাকে বলেছিলাম ফারিয়াকে ঢুকতে না দিতে। বুঝলাম, কিন্তু তোমার মা তো বাধা দেননি, তাহলে তোমার ভাবি কেন বাধা দিল? বড় ভাবি হিসাবেই হয়তো দিয়েছেন। তুমি কি ওনাকে সমর্থন করো? অবশ্যই, কারণ আপনার বোনের অনেক কুকীর্তির কথা জানেন উনি। শোনো রিহান, ওটা অনেক আগের কথা। তুমি এটা জেনে কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু অতীত নিয়ে এত বাড়াবাড়ি করে কি কোনো লাভ আছে? সব কিছুরই সমাধান আছে। তোমরা চাইলে নিজেদের মধ্যে কথা বলে সবটা ঠিক করে নিতে পারো। কিছুই আর ঠিক হবে না আপু। দেখো, কাউকে ভালো লাগাটা কোনো অন্যায় নয়। জীবনে প্রেম আসতেই পারে, আর জীবনের প্রথম প্রেম বেশিরভাগই ভুল মানুষের সাথেই হয়। কিন্তু যারা এই ভুল থেকে ফিরে আসতে পারে, তারাই পারে জীবনকে জয় করতে। আমি মনে করি পারিয়াও জয় করেছে। ওরা পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পালিয়ে তো আর যায়নি, সেটা তোমাকে বুঝতে হবে। আমি রাখছি এখন। পারিয়া যে কোনো দোষ নেই আমি বলছি না, শুধু বলছি তুমি এটাকে ভুলে যাও, নতুন করে সব কিছু শুরু করো। অতীতকে বর্তমানে টেনে এনে কোনো লাভ নেই। আর তোমাদের একটা মেয়ে আছে, তার কথাও একবার ভেবে দেখো। আচ্ছা, এখন রাখছি।
পরে কথা হবে। এই কথা বলে রিহান ফোনটা রেখে দিল। আপু আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম, কান্না ছাড়া যে আমার আর কিছুই করার নেই এখানে। আপু সব ঠিক হয়ে যাবে বললেও কোনো কিছুই যে ঠিক হচ্ছিল না। দিন দিন রিহানের সাথে আমার দূরত্ব তো বেড়েই চলছে। এখনও আমাদের ব্যাপারটা আর আমাদের মধ্যে নেই। আমাদের পরিবারের লোকেরা সবটাই নিয়ন্ত্রণ করছে। দুই পরিবারের এখন অনেক ঝামেলা চলছে। কোথায় আমাদের সমস্যার সমাধান করবে তা না করে দুই পরিবারের ঝগড়া করে আমাদের একেবারেই আলাদা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বাবা বললেন, আগামীকাল তোর মেজো জায়ের নামে একটা মামলা করব। ওইখানে তোর সাক্ষ্য লাগবে। সকালে আমরা উকিলের কাছে যাব। তুই রেডি হয়ে থাকিস। কেন বাবা, মামলা করব কেন? তোকে ওই দিন মেরেছে তাই? বাবা বাদ দাও না। কিভাবে বাদ দিব? রিহান যদি এর প্রতিবাদ করতো তাহলেও বাদ দিতাম, কিন্তু রিহানই তো এসব সব কিছু সমর্থন করছে। আমি তো তোকে আর ওই পরিবারে দিব না। আর যদি দিইও, ওই মহিলাকে একটা শিক্ষা দিয়ে পরেই না হয় দিব। মামলা করার কথা শুনে স্বাভাবিকভাবে শ্বশুরবাড়ির লোকজন রেগে গেছেন, কারণ মেজো জায়ের উপর মামলা করলে তাদের সবারই মান সম্মান চলে যাবে। এই দুই পরিবারের ঝামেলায় পড়ে আমি যেন শেষ হয়ে যাচ্ছি। অবশেষে দুই পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের ডিভোর্সের। আমি বা রিহান আসলেই ডিভোর্স চাই কি না সেটা জানার কেউ প্রয়োজনই মনে করছে না। শুধু তাদের মত আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমি বুঝতে পারলাম সব কিছু এখন চরম খারাপ পর্যায়ের দিকে চলে যাচ্ছে। আগামী রবিবার আমাদের ডিভোর্সের ডেট পড়েছে। বাহ, কত সহজে ওনারা ডিভোর্সের ডেট ঠিক করে ফেললেন। একবার আমার কি মতামত জানার প্রয়োজনও মনে করলেন না। আমি তো ডিভোর্স চাই না। আমার কেন জানি মনে হচ্ছে রিহানও চায় না। এই একটা ভুলের কারণে ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এটা মেনে নিতে পারছি না। ওর ভালোবাসা, আমার প্রতি ওর যত্নশীলতা সবকে একটা চিঠির কাছে, একটা ফেলে আসা অতীতের কাছে মিথ্যে হয়ে যাবে। বাবা মা কেন বোঝেন না আমার কষ্টটা? এইসবের মাঝে আমি নিজেকে কিভাবে সামলাচ্ছি একবারও কি তারা জানতে চেয়েছে, নাকি বোঝার চেষ্টা করেছে? করেননি, বরং তাদের সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিচ্ছেন। অবশ্য রিহান চাইলে সব কিছুর সমাধান এখনও হতে পারে। হয়তো রিহানই চায় না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। যদি চাইতো একবার হলেও ফোন দিত। ও যখন চায় না তাহলে আমারও ওকে জোর করার দরকার নেই। আমাকে ছাড়া যদিও ভালো থাকতে পারে থাকুক। আমি রিহানকে দোষ দিই না। কিভাবে দোষ দিব? দোষ তো ওর না, দোষটা তো আমারই। আর আমি এই ভয়টাই এতদিন পাচ্ছিলাম। সকাল 10টার সময় শ্বশুরবাড়ি থেকে কয়েকজন মানুষ আসলেন। মা আমাকে ঘরে এসে বলে গেলেন আমি যেন ওনাদের সামনে না যাই, যা বলার বাবা বলবেন। আর আমি যদি তাদের কথার বিরোধিতা করি তাহলে আর কখনো কোনো সময় আমি বাবাকে পাশে পাবো না। এই বলে মা ঘর থেকে চলে গেলেন। আমি ওনাদের সামনে যাইনি, কিন্তু এই ঘর থেকে তাদের সব কথা শুনতে পাচ্ছিলাম। কারা কারা এসেছেন না দেখলেও কণ্ঠ শুনে চিনতে পারছিলাম। তাদের মধ্যেই কথা হচ্ছে, কি ব্যাপার, আপনারা আবার কী ভেবে এসেছেন? আমার শ্বশুর বলছেন, কিছু কথা বলার জন্য এসেছি। যা কথাবার্তা তো আগেই হয়ে গেছে, আমার আর এই বিষয়ে কোনো কথা বলার নেই। আমার বড় ভাসুর বলছেন, তালই আপনি আরেকবার সব কিছু ভালো করে ভেবে দেখেন। ডিভোর্স হলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? আপনার মেয়ে কি ডিভোর্স চায়? অবশ্যই। আমি যেটা চাইবো আমার মেয়ে সেটাই চাইবে। মেজো ভাসুর তখন বলছেন, হয়তো আপনার মেয়ে আপনার কথা মেনে নিয়ে কাজটা করবে, কিন্তু আপনি কি একবারও জানার চেষ্টা করেছেন তার মনের কথাটা? আমার বাবা বলছেন, ফারিয়ার মনের কথা যাই থাকুক না কেন, আমি আর আপনাদের বাড়িতে ফারিয়াকে দিব না। যে বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই, যে বাড়িতে আপনারা থাকতে আমার মেয়েকে আপনাদের বাড়ির আরেক বউ মারতে পারে, নিজের স্বামীর ঘরে ঢুকতে বাধা দেয়, সেই বাড়িতে মেয়েকে সারা জীবন অপমান হতে তো অন্তত পাঠাবো না। তারপরও আমি সব কিছু ভুলে যেতাম যদি রিহানের প্রতিবাদ করত। কিন্তু যখন রিহানকে আমার বড় মেয়ে সবটা জানালো, তখনও এমনভাবে কথা বলল যেন আপনার বাড়ির মেজো বউ আমার মেয়ের সাথে ঠিক কাজটাই করেছে। এটা আমি মেনে নিতে পারি না। দেখুন বেয়াই, সবটাই একটা দুর্ঘটনা মাত্র। এখানে রিহানের কোনো দোষ নেই। ছোটো বৌমা আর রিহানের মধ্যে একটা ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। আমরা ওদের ঝামেলা মেটানোর চেষ্টা না করে নিজেদের মধ্যে আরও ঝামেলা বাড়িয়ে ফেলেছি। মেজো বৌমাকে আমরা যথেষ্ট শাসন করেছি এর জন্য। শুনেছি চিঠিটা ফাঁস করার পিছনে মেজো বৌমারই হাত আছে। আমার মেজো ছেলে তো রাগ করে বউকে বাপের বাড়িই পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়ি পাঠিয়েছে, আবার নিয়ে আসবে। কিন্তু আমার মেয়েকে যে মারলো তার কি হবে? ওইটা আমরা পরে দেখব। ব্যয় বলছি কি, আপনারাও তো আরিফের সাথে বৌমার সম্পর্কের ব্যাপারটা গোপন করেছেন। তাও আমরা সবটা মেনে নিচ্ছি, কারণ ওগুলো অনেক আগের কথা। কিন্তু আমার ছেলে হঠাৎ এসব বিষয়ে জেনে খুবই কষ্ট পেয়েছে। আমরা গোপন করেছি মানে? আপনার কি মনে হয় আমরা কি এসব কথা জানতাম? বড় বাসু বলছে, আচ্ছা তালই, এসব কথা বাদ দিন না। যাই হোক, এগুলো ওদের মধ্যকার ব্যাপার।
আর যা কিছু ঘটেছে এসব তো আর বাহিরের মানুষ জানে না, সব কিছু আমাদের মধ্যেই আছে। তাই আমরা সব কিছু বলে একটা মীমাংসায় আসি। আমরা ফারিয়াকে নিতে এসেছি। মাফ করবেন, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই বাড়িতে মায়ের খেতে আর পাঠাতে পারবো না। আমি আমার মেয়েকে ভার্সিটিতে ভর্তি করব। ও লেখাপড়া করবে, চাকরি করবে, পরে ওকে ভালো ঘর দেখে আবারও বিয়ে দিব। শ্বশুর বলছেন, দেখুন, আমরা কিন্তু আপনার মেয়েকে কখনো পড়াশোনা করতে নিষেধ করিনি, বরং আপনার মেয়েই আর পড়াশোনা করতে চায়নি। আর আপনিই তো বলেছেন মেয়েকে আবার বিয়ে দিবেন, তাহলে দ্বিতীয় বিয়ে চেয়ে আমাদের সমঝোতা কি সঠিক পথ নয়? যাই বলুন না কেন, আমি আমার মেয়েকে আর ওই বাড়িতে পাঠাবই না। কালকে ডিভোর্সের পর আপনারা আপনাদের মেয়েকে নিয়ে চলে যাবেন। আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। বড় বাসু বলছে, তাহলে পারিয়াকে দিবেন না? না। ঠিক আছে, তাহলে কালকে আমার নাতনিকে আমরা নিয়ে চলে যাব। এই বলে তারা চলে গেলেন সেখান থেকে। ওনাদের কথোপকথন শুনে আমার বুকের ভিতর যেন সব কিছু চুরমার হয়ে যাচ্ছিল। রাহিমাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। বাবা কেন এমন করছে আমি বুঝতে পারছি না, যেখানে আসল দোষটা তার মেয়েরই। না, আর ঘুমাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। যতবার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছি ততবারই কলিজা ছেদ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কি করব আমি ভেবে পাচ্ছি না। আমি সব পারলেও রাইমাকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব কষ্ট হচ্ছে আমার। ইচ্ছে করছে জীবন বিসর্জন দিয়ে দিই। এ রাতের অন্ধকারে যখন সবাই ঘুমাচ্ছে আমি তখন অজরে কেঁদে বুক বাসাচ্ছি। একবার ভাবলাম সত্যি আত্মহত্যা করে ফেলি, কারণ মেয়েকে ছাড়া বাঁচাচ্ছে আমার মৃত্যু শ্রেয়। কিন্তু ভাবলাম আত্মহত্যা করার সাহস আমার হলো না। মনের যত কষ্ট অস্থিরতা যেন এসে গলার মধ্যে আটকে গেছে। কেমন যেন গলা শুকিয়ে বুকের ভিতর চিনচিন করছে। কোনো কিছুতে শান্তি না পেয়ে অজু করে নামাজে দাঁড়ালাম, কারণ আমাকে যদি এই কষ্ট থেকে কেউ বের করতে পারে সেই একমাত্র আল্লাহ। নামাজ শেষে মোনাজাত ধরে অনেক কান্নাকাটি করে একটা দোয়াই করলাম। হে আল্লাহ, আপনি তো সব কিছু জানেন, বুঝেন। দয়া করে আমার স্বামী এবং আমার সংসার আমাকে ফিরিয়ে দিন। আমি যেন আমার স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার করতে পারি সে তৌফিক দান করুন। আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার মনের ভিতর কী চলছে। আপনি ছাড়াই কষ্ট থেকে আমাকে আর কেউ মুক্তি দিতে পারবে না। দয়া করুন আল্লাহ, দয়া করুন। এসব বলে যখন অজরে কাঁদছিলাম মেয়েটা পাশে এসে বসলো। আমাকে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কান্না করছো কেন? নানু কি তোমাকে মেরেছে? আমি চোখের পানি মুছতে মুছতে মাথা নাড়িয়ে না জানালাম, তাহলে কি বাবার কথা মনে পড়েছে? তুমি ঘুম থেকে উঠে পড়েছো কেন বাবু? তোমাকে পাশে না পেয়ে আমার ভয় লাগছিল, তাই এখানে এসে পড়েছি। চলো বাবু, আমরা এখন ঘুমাবো। আচ্ছা মা, বাবা কবে আসবে? আর আসবে না মা, তুমি কালকে তোমার বাবার কাছে চলে যাবে। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না। তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো না মা। মা চলো না, আমরা বাবার কাছে চলে যাই। না মা, তোমার নানা নানু যেতে দিবে না। তাহলে চলো মা, আমরা এখন পালিয়ে যাই, তাহলে ওরা আমাদেরকে দেখতে পাবে না। মেয়ের মুখে এমন কথা শুনে আমি আবারও জোরে জোরে কাঁদতে লাগলাম। মেয়ের মাথায় বিলি কাটছিলাম আর কাঁদছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠলো। মোবাইলটা হাতে নিতেই দেখলাম রিহানের ফোন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টে বাজে। এত রাতে রিহানের ফোন, তাও আজ 13 দিন পরে। আমি দেরি না করে সাথে সাথে ফোন রিসিভ করলাম। হ্যালো রিহান, কেমন আছো? যেমন থাকার কথা ছিল। রিহান, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আমার উপর তোমার রাগ হয়েছে, রাগ হওয়ারই কথা। তার জন্য তুমি আমাকে ইচ্ছে মতো বকও মারো, কিন্তু এভাবে আমার হাত ছেড়ে দিও না প্লিজ। কেন তোমরা আমার সাথে এমন করলে? তুমি জানো আমার আসল কষ্টটা কোথায়? আমার আসল কষ্ট হলো তোমরা দুজনেই আমার ভালোবাসার মানুষ। আরিফ যে আমার সবচেয়ে ভালো বন্ধু, যার সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি। শৈশব কৈশোর বয়স আমরা একসাথে কাটিয়েছি, এক স্কুলে পড়েছি, কলেজ লাইফটাও একসাথে কাটিয়েছি। আরিফ শুধু আমার বন্ধু নয়, প্রাণের বন্ধু। সে বন্ধুর থেকে আমি এমনটা আশা করিনি। ওর তোমাকে পছন্দ ছিল সেটা আমাকে বলতে পারতো, আমি হেল্প করতাম। কিন্তু আরিফ তা না করে ওর প্রেমিকাকে আমার বউ হিসাবে পছন্দ করলো। কেন এটা করার দরকার ছিল? আমি চুপ করে শুধু রিহানের কথা শুনছিলাম আর কেঁদে যাচ্ছিলাম। আমি তো তোমাকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম শুধুমাত্র আরিফের কথাই। ও বলেছিল তুমি অনেক সুন্দরী, পড়াশোনায় ভালো, আরও অনেক কিছু। ওর কথা শুনে আমি তোমাকে দেখার প্রয়োজনও মনে করিনি। আমার পরিবারও তোমাকে পছন্দ হয়েছে তাই আপত্তিও করিনি। একজন বন্ধুকে কতটা বিশ্বাস করলে তার কথায় বিয়ের জন্য মেয়ে না দেখে রাজি হতে পারে, তুমি বুঝতে পারছো? আরিফের করা কার্যকলাপের দায়ভার কি আমার? না, আমি সেটা বলছি না। কিন্তু তুমিও এই নাটকে অংশগ্রহণ করেছিলে। তোমাকে আরিফ বলেছিল তোমার এখানে বিয়ে হলে তোমাদের দেখাদেখি চলবে।
মনে মানে বিয়ের পরও তোমাদের প্রেমের সম্পর্ক থেকে যাবে, আমাকে ডাল বানিয়ে তোমরা তোমাদের প্রেম চালিয়ে যাবে, এটাই তোমাদের উদ্দেশ্য ছিল। তুমি আরিফের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার নেশায় আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে, আর আমার সাথে বিয়ের আগে এমন অভিনয় করলে যে আমি তোমার জীবনের প্রথম প্রেম, আর আমিও বোকার মতো আমাদের বিয়েটাকে একরকম প্রেমের বিয়ে ভেবে নিলাম। রিহান, আমাকে মাফ করে দাও। তোমরা কেন এই নোংরা খেলাটা আমার সাথে খেললে? কি ভেবেছিলে দু নৌকা পা দিয়ে চলবে? না রিহান, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি সব কিছু যতটা নোংরাভাবে দেখছো, ব্যাপারটা এতটাও নোংরা ছিল না। আমার ঘরে থেকে আমার বউ তার প্রাক্তনের সাথে সম্পর্ক চালিয়ে যাবে, এটা আমি স্বামী হয়ে কিভাবে মেনে নিব বলতে পারো? রিহান, একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনবে? তোমার আর কি বলার আছে? নিজের নোংরামি লুকাতে আর কত মিথ্যে কথা বলবে? বিয়ের রাতে পালিয়ে যাওয়ার প্ল্যান, আজীবন প্রেমিকের সাথে প্রেম চালিয়ে যাওয়ার প্ল্যান, আর কি কি প্ল্যান ছিল তোমাদের একটু বলবে? আর এখনও যে তোমাদের সম্পর্ক নেই, এটা আমি কিভাবে বিশ্বাস করব? না রিহান, আরিফের সাথে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই। সব কিছু সেই 6 বছর আগে শেষ হয়ে গেছে। কেন নেই? যার জন্য এত কিছু করলে তার সাথে এখন কোনো সম্পর্ক নেই, এটা বললেই কি মেনে নেওয়া যায়? তুমি মেনে না নিলেও এটাই সত্যি। তুমি কেন আমার রাতের ঘুম কেড়ে নিলে? কেন ভালোবাসার প্রতিদান হিসেবে অসহ্য কষ্টকর একটা জীবন উপহার দিলে আমাকে? তুমি জানো আমি এখন রাতে ঘুমাতে পারি না, ঠিকমতো আমি খেতে পারি না। যে মানুষটা কখনো সিগারেট হাতে নিতে দেখোনি, সেই মানুষটা এখন গাঁজা খেয়ে ঘুমানোর চেষ্টা করি। অনেকেই বলে গাঁজা খেলে নাকি মরার মতো ঘুম হয়, কিন্তু কই, আমার তো তাও ঘুম হয় না। রিহান প্লিজ, তুমি এসব নেশা করে নিজের জীবন ধ্বংসের পথে ঠেলে দিও না। ধ্বংস তো আমি হয়েই গেছি তোমার প্রেমে। আমরা কতদিন সুখী ছিলাম তাই না? সারা দিন কাজ শেষে বাসায় এসে যখন তোমার হাসি মুখটা দেখতাম, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে আমি মনে হতো। মেয়েকে যখন বুকে জড়িয়ে ধরতাম, মনে হতো এর চাইতে বড় সুখ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। তখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠত, মনে হতো এই সুখ আমি তোমার কাছ থেকেই পেয়েছি। নিজেকে একজন সার্থক পুরুষ মনে হতো। কিন্তু বুঝতে পারিনি যে আমি যাকে এতটা ভালোবাসি, সে আমাকে কখনো ভালোই বাসেনি। না রিহান, তুমি ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেন মিথ্যে বলছো? এখন আর মিথ্যে বলতে হবে না। আমার কাছে এখন সবটা জলের মতো পরিষ্কার। কেন করলে তুমি এমন? রিহান প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। ওইগুলো অতীত। আমি যখন পালাতে চেয়েছিলাম তখন তুমি আমার জীবনে ছিলে না। আর যখন তুমি আমার জীবনে এসেছো, আলিফ আরে পালাতে চাওয়া সত্ত্বেও আমি কিন্তু পালিয়ে যাইনি। পালিয়ে না গিয়েও যখন দুজনে কাছাকাছি থাকতে পারছো, তাই পালানোর প্রয়োজন আর মনে করোনি। না রিহান, আমি তোমার সাথে সুন্দরভাবে নতুন করে বাঁচতে চাওয়ার আশায় পালাইনি। আমি চেয়েছিলাম সব কিছু বলে তোমার সাথে বাঁচতে, তোমার সাথে সুখে সংসার করতে, এবং তাই করছিলাম। কিন্তু হঠাৎই সব কিছু কেমন ওলটপালট হয়ে গেল। ফারিয়া, সত্যি কখনো লুকানো থাকে না, আর এমন সত্যগুলো তো একদমই না। যাই হোক, আর কথা বাড়িয়ে কি লাভ? কালকে আমরা চিরজীবনের জন্য আলাদা তো হয়েই যাচ্ছি যখন। রিহান, আমি তোমার থেকে আলাদা হতে চাই না। আমিও চাই না। আলাদা হয়ে হয়তো তুমি আমি একসময় ভুলে নতুনভাবে সব কিছু শুরু করতে পারবো। কিন্তু আমার মেয়েটা, ওর জীবন থেকে কখনো অন্ধকারটা সরবে না। সবাই ওকে ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলে গালি দিবে। ভালো একটা বিয়ে দিতে চাইলেও পারবে না। মেয়ের কথা ভেবে অনেক কষ্ট হচ্ছে। আর আমার কথা, আমাকে ছাড়তে কি তোমার একটুও কষ্ট হচ্ছে না? পারিয়া, তোমার ভালোবাসাটা মিথ্যে থাকলেও আমার ভালোবাসায় কিন্তু কোনো খাত ছিল না। আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, এখনও ভালোবাসি। কিন্তু তুমি তো আমাকে কখনোই মন থেকে ভালোই বাসোনি। রিহান, আমিও তোমাকে ভালোবাসি, একদম মন থেকে অনেক ভালোবাসি। যদি ভালোই বাসতে, তাহলে সকালে যখন বাবা আর বড় ভাইদের পাঠিয়েছিলাম, তখন তুমি ওদের সাথে চলেই আসতে। বাবা আমাকে যেতে দেয়নি। ওই তো বললাম না, ভালোবাসার থাকলে ঠিকই চলে আসতে। বাবা আর বড় ভাইকে তুমি পাঠিয়েছিলে। তাহলে তোমার কি মনে হয় আমার কথা ছাড়াই তারা তোমাকে আনতে গিয়েছেন? রিহান, আমরা কি পারি না সব কিছু বলে নতুনভাবে জীবনটা শুরু করতে? রিহান চুপ করে আছে। দেখো, আমরা এই কয়েকদিন আলাদা থেকে বুঝতে পেরেছি আমরা একজন আরেকজনকে ছাড়া কতটা অসহায়, আমরা একজন আরেকজনকে কতটা ভালোবাসি। আমরা যে কাউকে ছাড়া কেউ ভালো থাকতে পারবো না, এটা আমরা বুঝে গেছি। এত ভালোবাসার পরেও আমরা কেন আলাদা হতে চাইছি বলো তো? আমি বা আমার পরিবার তো এমনটা চাইনি। আলাদা হওয়ার ডিসিশন তো তোমাদেরই, আমাদের বলতে আমার নয়। শুধু বাবার ডিসিশন এটা। তোমার বাবা নিজের মেয়ের সংসারটা কেন ভাঙতে চাচ্ছেন? দেখো রিহান,
বাবা এমন করার পেছনে যথেষ্ট কারণ আছে। মেজভাবে তোমাকে সর মেরেছে, তার জন্যই তো, তাই না? না, শুধু তার জন্য না, বাবার আসল রাগ হলো তোমার ওপর। তুমি তোমার বাড়ির মানুষকে বলেছ আমাকে যেন ওই বাড়িতে জায়গা না দেয়, আর তোমার ভাবি আমাকে ঘরে ঢুকতে বাধা দেয় এবং গায়ে হাত তোলে। অবশ্য আমিও সেদিন তার সাথে অনেক তর্ক করেছিলাম, কিন্তু তাই বলে সে আমার গায়ে হাত তুলতে পারে না। এই ঘটনা যখন আপু তোমাকে বলল, তুমি প্রতিবাদ না করে উল্টেই বলেছ তোমার ভাবি হওয়ার অধিকারে সে আমার সাথে এমনটা করেছে। বাবার আসল রাগটাই হলো সেখানে। হ্যাঁ, আমি বলেছিলাম যেদিন তুমি ঢাকা থেকে তোমার বাবার সাথে বাড়ি গেলে, আমি ভেবেছিলাম তুমি আমাদের বাড়িতে গিয়ে উঠবে। আর সেদিন আমার তোমার উপর অনেক রাগ ছিল। ওই ঘটনা জানার পর থেকে নিজেকে সামলানোর কঠিন হয়ে পড়ছিল আমার। তাই তো মাকে ফোন করে জাস্ট এটাই বলেছিলাম যে ফারিয়া যেন আমাদের বাড়িতে না ওঠে। তারপর মা আমাকে অনেকবার কারণ জিজ্ঞেস করার পরেও আমি কিছুই বলিনি মাকে। তুমি না বললে তারা ব্যাপারটা কিভাবে জানলো? মেজভাবেই নাকি বলেছে তাদের। তোমার মেজভাবি জানলো কিভাবে? আমি কি জানি, আমি তো ভেবেছি তোমরাই বলেছ। না রিহান, আমরা কেউ বলিনি। আর ওনার কাছে আমরা এটা কোনো কেন বলতে যাব? আসলে উনি আগে থেকে সব কিছুই জানতেন। আগে থেকে জানতে বলতে, আরিফের ওই চিঠিটা আমার হাতে পাইনি কখনো। ওইটা তোমার ভাবির কাছেই ছিল। তার হাতে গেল কিভাবে সেটা আমি জানি না। তাহলে মেজভাবি এতদিন কেন আমার কাছ থেকে লুকালেন, যেখানে তার সব কিছু বলারই ছিল? সেটা তাকে জিজ্ঞেস করে দেখুন, জেনে নিও। তাহলে কি তোমার সেদিন রাতে তোমার আরিফের সাথে দেখা হয়নি? দেখা হয়েছিল। আর সেদিনই আমি আরিফের সাথে সব কিছু শেষ করে দিয়ে এসেছিলাম, শুধু তোমার সাথে সংসার করার জন্য। রিহান প্লিজ, বুঝতে চেষ্টা করো। আরিফ শুধু আমার একটা অতীত। তুমি ওই অতীতকে টেনে বর্তমানটা নষ্ট করো না প্লিজ। আমার মেয়ে কেমন আছে? তোমাকে খুব মিস করে। আমিও ওকে খুব মিস করি। আর আমাকে? জানি না। দুজনেই কাঁদতে লাগলাম। এক সময় ফোনটা কেটে গেল। মনে হয় ব্যালেন্স শেষ হয়ে গেছে। ভাবতে লাগলাম কি করা যায়। আজকে কোর্টে রিহান আর আমার ডিভোর্স হওয়ার কথা। কালকে রাতে রিহানের সাথে কথা বলার পর অনেকটা হালকা লাগছে। ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ের বলা রাতের কথাটা আমার মনে পড়ে গেল। রাতে মেয়ে বলছিল, চলো মা, আমরা এখান থেকে পালিয়ে যাই। এখন আমারও মনে হচ্ছে এখান থেকে পালানোই উচিত। তাহলে রিহান আর আমার ডিভোর্সটা থামাতে পারবো। আমি মায়ের আলমারি খুলে 500 টাকা নিলাম। মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে পরনে যা ছিল তা পরে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। কাউকে কিছু না বলে পালিয়ে যাচ্ছি আমার নিজের সংসার বাঁচাতে। 10 মিনিটের পথ হেঁটে গিয়ে একটা অটোতে উঠলাম। খুব দ্রুত পায়ে হাঁটছি। যদি কেউ দেখে বলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হাতে থাকা ফোনটা অফ করে ফেললাম। একবার মনে হলো রিহানকে ফোন দেই, আবার ভাবলাম এখন ফোন দিলে হয়তো রিহান ঢাকায় যেতে নিষেধ করতে পারে। এই ভয়ে আর ওকে ফোন দিলাম না। বাস স্টেশনে নেমে আগে এনা কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম। তারপর মেয়েকে নিয়ে জানালার পাশের সিটটাতে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমার পাশের সিটে একজন বয়স্ক মহিলা এসে বসলেন। আমি খালি সিট দেখে মেয়েকে কোলে নিয়ে তাকে বসতে দিলাম। প্রায় 8 মিনিট পর বাস ছাড়ল। বাসের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। সকালে খাওয়া হয়নি। মেয়ের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। প্রতিদিন 9টার মধ্যে ওর নাস্তা কমপ্লিট হয়ে যায়। আজ একটু দেরি হয়ে গেল। রাইমাকে জিজ্ঞেস করলাম, ক্ষুধা লেগেছে বাবু? হ্যাঁ আম্মু, অনেক ক্ষুধা লেগেছে। রাইমার মুখে কথাটা শুনে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমার আগে মেয়েকে খাইয়ে তারপর বাসে ওঠা উচিত ছিল। তাড়াহুড়ো কীভাবে আমি ছোট্ট বাচ্চার খিদের কথাটাও যেন বলে গেলাম। আর রাইমার ক্ষুধার কষ্টটা আমার কলিজায় গিয়ে আঘাত করছে। জানালা দিয়ে বাহিরে খাবারের খোঁজে তাকিয়েছিলাম। চোখের সামনে চিপসওয়ালাকে দেখে মেয়েকে চিপস কিনে খাইয়ে দিলাম। যদি এতে পেট ভরার কথা না, তবুও কিছুটা হলেও তো খিদা নিবারণ হবে। দুপুর 1টা বাজে। গাড়িটা রাস্তার এক সাইডে ব্রেক করলেন। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমরা কি ঢাকায় পৌঁছে গেছি? আরে না আপা, লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছে। ও, কতক্ষণের জন্য এই ব্রেক? 15-20 মিনিটের মতো। আপনাদের যদি খাবার বা বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাড়াতাড়ি শেষ করে গাড়িতে এসে বসবেন। যদি লেট করেন পরে কিন্তু গাড়ি ছেড়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। বাস থেকে নেমে রাইমাকে একটা হোটেলের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি খাবে বাবু? ভাত খাবো আম্মু, আমার খুবই খিদে লেগেছে। খেতে বসে দেখলাম টেবিলে খাবারের মেনু চার্ট ঝোলানো। ওইখানে সব কিছুর দাম দেওয়া আছে। আমি দেখে দেখে সবচেয়ে কম দামে যে খাবারটা সেটাই বেছে নিলাম।
ডিম ভুনা আর 1 প্লেট ভাত অর্ডার করলাম। রাইমা খাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে, তুমি খাবে না আম্মু? না মা, তুমি খাও, আমার ক্ষুধা নেই। ছোট্ট মেয়েটা আমার কথা বিশ্বাস করে চুপচাপই খেয়ে যাচ্ছে। আমার যে একদম ক্ষুধা লাগেনি এটা মিথ্যে। কয়েকদিন ধরে পেটে ক্ষুধা থাকলেও কোনো জানি খেতে পারি না। আর আজকে টাকাও কম। সব কিছু মাথায় রেখে পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও খাচ্ছি না। অটো আর বাস ভাড়া চলে গেছে। 350 টাকার মতো খাবারের বিল। আর তখন চিপস কিনতে 40 টাকার মতো লেগেছে। হাতে আর 100 টাকা, 110 টাকার মতো আছে। এখন যদি আমি খেতে যাই তাহলে বাসা পর্যন্ত যাওয়ার ভাড়া থাকবে না। তাই না খেয়ে আবার বাসে ওঠার উদ্দেশ্যে পা বাড়ালাম। কিন্তু বাস পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আর হলো না। মাথাটা কেমন যেন করে উঠল, শরীরটা অবশ হয়ে আসলো। তারপর আর কিছুই জানি না। কিছুক্ষণ পর নিজেকে রাস্তায় অনেক মানুষের ভিড়ে আবিষ্কার করলাম। চোখ খুলতেই দেখি মেয়েটা আমার পাশে বসে কাঁদছে। আমি বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পাশের সিটে থাকা বয়স্ক মহিলাটা আমাকে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? ভালো। চলো তাহলে গিয়ে বাসে বসি। এতক্ষণে বাস ছেড়ে দিত, তোমার কারণেই এখনও ছাড়েনি। আমি ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু শরীরে একটু জোর পাচ্ছিলাম না। সবাই আমাকে ধরাধরি করে বাসে ওঠালেন। হেল্পার পেন ছেড়ে দিয়ে বললেন, আপু, আপনার কি হয়েছিল? ওভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন কিভাবে? আমি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ সিটে মাথা এলিয়ে দিয়ে শুয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, কেন হঠাৎ এমনটা হলো আমার সাথে। অবশ্য রিহানের সাথে গন্ডগোল হওয়ার পর থেকে আমার খাওয়ার কোনো ঠিক নেই। তাই হয়তো বা প্রেশার লো হয়ে গেছে। জানালার ঠান্ডা বাতাসে এখন একটু ভালো লাগছে। জানালা দিয়ে যখন বাহিরের দৃশ্য দেখছিলাম, পাশে থাকা বয়স্ক ভদ্রমহিলাটা জিজ্ঞেস করলেন, তুমি কি সন্তান সম্ভবা? তার এমন কথায় আমি অবাক না হয়ে পারলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, কেন? তোমার চোখে দেখে মনে হলো তাই তাই জিজ্ঞেস করলাম। কেউ সন্তান সম্ভবা থাকলে আপনি কি চোখ দেখে বলে দিতে পারেন? সব সময় চোখ দেখে বললে যে ঠিক হবে এমনটা নয়। তোমার মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া চোখগুলো সাদা ঝাপসা দেখাচ্ছে, তাই আর কি। আমি মনে মনে ভাবছিলাম, মহিলার কথা ঠিকও হতে পারে। এত ঝামেলার মধ্যে থেকে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ডেট মিস করেছি। ডেট মিস করলে যে প্রেগনেন্ট হতে হবে এমনটাও নয়, কারণ মাঝে মাঝে এমন হয়। তারপরও শিওর না হলেও সম্ভাবনা তো থেকেই যায়। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কবিরাজ? এসব জানার জন্য কবিরাজ হওয়া লাগে না, বয়সের অভিজ্ঞতা থেকে অনেকটা বুঝতে পারি। তাহলে কি আপনার ফ্যামিলিতে কেউ ডাক্তার? না, তবে অনেক দিন ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের সাথে মাঠকর্মী হিসেবে কাজ করেছি। অনেক গর্ভবতীদের চেক আপ করতাম। আমাদের ট্রেনিং হতো, সেখানে বলে দেওয়া হতো প্রাথমিকভাবে নারীকে দেখে গর্ভবতী চিহ্নিত করার উপায়। ও, আপনার কি আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে? শিওর বলতে পারবো না, তবে মনে হচ্ছে। আর তুমি কনসেপ্ট করছো কিনা সেটা আমার থেকে তো তুমিই ভালো বলতে পারবে। আপনি কোথায় নামবেন? এই তো, গাজীপুরে। তুমি? মহাখালীতে। ও আচ্ছা। কিছুক্ষণ পর মহিলা বাস থেকে নেমে গেলেন। সব কিছু কেমন যেন লাগছে। কখনো এভাবে বাড়ি থেকে পালাবো কল্পনাও করিনি। ঢাকা শহরও আমার বেশি দিনের সেনা নয়। এরকম অচেনা পথে পাড়ি দিচ্ছি। আজ পর্যন্ত একা কোথাও যাইনি। আজ একা একা কত দূরের পথে জার্নি করছি। আবারও সিটে মাথা এলিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। হেল্পারের ডাকে ঘুম ভাঙল। আপা, কই নামবেন? মহাখালী বাস স্টেশন। হেল্পার আর কিছু না বলে গেটের সামনে গিয়ে বলতে লাগলো, এই মহাখালী কাঁচা বাজার, নামেন নামেন। বাস থেকে সব মানুষ নেমে গেল। আমিও সবার দেখা দেখি নেমে যাচ্ছিলাম। হেল্পার আমাকে নেমে যেতে দেখে বললেন, কি গো আপু, আপনি না স্টেশনে নামবেন? কিন্তু সবাই যে এখানেই নেমে যাচ্ছে, সবার গন্তব্য এই পর্যন্ত, তাই নেমে যাচ্ছে। আপনি এই সামনের সিটটাতে বসুন, আমি আপনাকে স্টেশন পর্যন্ত নিয়ে নামিয়ে দিব। হেল্পারের কথায় থেমে গেলেও মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। বাসে আর কোনো যাত্রী নেই। দুজন হেল্পার আর একজন ড্রাইভার ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। ভয়ে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আজকাল যা চলছে কাউকে বিশ্বাস করা যায় না। কিছুক্ষণ পর হেল্পার ছেলেটা জিজ্ঞেস করলো, আপু, আপনার বাড়ি কই? কিশোরগঞ্জ। ও, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। এই হেল্পারের সাথে কথা বলতে বিরক্ত লাগছে। একটা ভয়ও কাজ করছে মনে মনে। ছেলেটা একটু পর পর আর চোখে আমার দিকে দেখছে। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আপু, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? আমি ছেলেটার প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? এই তো আপু, আর 15-20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা। আপু জানেন, আপনার মতোই দেখতে আমার একজন বোন আছে, ছবি দেখবেন? এ বলে ছেলেটা মোবাইল ঘেঁটে তার মোবাইলে 2টা ছবি আমাকে দেখালো। আমি ছবিগুলো দেখে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম, আপনার অনেক সুন্দর দেখতে বোন।
আমার বোনের একজন মেয়েও আছে, আপনার মেয়ের মতোই। আপনার মেয়ের নাম কি? রাইমা। আমার বাগ্নির নাম শিল্পী। আমার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে। আমার নাম হচ্ছে শিহাব। ছেলেটাকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে, কথাবার্তা শুনে মনে হচ্ছে শিক্ষিত হবে, বাট শিক্ষিত মানুষ কি আর বাসের হেল্পারগিরি করে? ছেলেটার ব্যাপারে একটু জানার আগ্রহ হলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ আপু, ডিগ্রিতে পড়ছি। ডিগ্রিতে পড়ে বাসের হেল্পারই করছেন? কি করব আপু, অভাবের সংসার। বাবা খরচ দিতে পারে না, তাই নিজেরটা নিজেই জোগাড় করে নিই। লেখাপড়াও চালাই, বাড়িতেও কিছু পাঠাতে পারি। ছেলেটার মানে শিহাবের এমন কথা শুনে ওর প্রতি একটা আলাদা একটা শ্রদ্ধাবোধ জেগে উঠলো আমার। বাস স্ট্যান্ডে এসে থেমে গেল। আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম। শিহাব বলল, আপু যেতে পারবেন নাকি গাড়িতে তুলে দিয়ে আসবো? না, আমি যেতে পারবো। আপনি শুধু একটু বলে দেন কোথায় গিয়ে গাবতলের বাসে উঠতে হয়। বাসে কেন আপু? আপনার শরীর তো এমনিতেই খারাপ, সিএনজিতে আরাম করে চলে যান। এই বলে শিহাব এক সিএনজি ড্রাইভারকে বললেন, ভাই ওনাকে একটু গাবতলি দিয়ে আসেন, 250 টাকা ভাড়া লাগবে। কী যে বলেন মিয়া, 200 টাকার ভাড়া 250 চাইছেন? আমি শিহাবের কথার মাঝে সিএনজি ড্রাইভারকে বললাম, ভাই 100 টাকায় যাবেন না? শিহাব বলল, আপু সত্যিকারের ভাড়া হলো 200 টাকা, 110 টাকায় কীভাবে যাবে? এই জন্যই আমি বাসে যেতে চাচ্ছি। আমার কাছে 110 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। শিহাব নির্বাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বলল, ওস্তাদ আমাকে 200 টাকা দেন তো, রাতে বেতন থেকে কেটে রাখেন। এই বলে শিহাব সিএনজি ড্রাইভারের হাতে টাকাটা দিয়ে বললেন, ওনাকে ঠিকমতো পৌঁছে দিয়েন। আমি বললাম, আমার লাগবে না এটা আপু, আমি আপনার ভাইয়ের মতো, ভাই হিসাবেই দিলাম। ঠিক আছে, বাট 100 দিন, আর 100 আমার কাছে আছে। থাক, ওই টাকাটা দিয়ে আমার ভাগ্নিকে কিছু কিনে দিয়ে আপু। আপনার বিকাশ নাম্বার থাকলে দিন, আমি পরে একসময় আপনার টাকাটা ফেরত দিব। বললাম তো আপু, লাগবে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বজ্রকরের মেয়ে অথবা বউ হবেন, হয়তোবা কোনো কারণে আজকে আপনার হাত খালি। বিপদ তো কাউকে সাহায্য করতে হয়, তাই না? আমি আপনার এই উপকার কখনোই ভুলব না। আপু, আমি আজকে আপনাকে সাহায্য করেছি, কেউ হয়তো আমার বোনের বিপদে এভাবে এগিয়ে আসবে। ভালো থাকবেন আপু। আমি শিহাবের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। এমন মানুষও আছে দুনিয়ায়, জানা ছিল না। আমি সত্যি শিহাবের উপকার কখনোই ভুলব না। বাসায় এসে দেখি দরজায় তালা ঝুলছে। আমার কাছে তো চাবি নেই, খুলবো কী করে? গেটের সামনে দাঁড়িয়ে ফারহানাকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে ফারহানা বাহিরে বেরিয়ে আসে। কী ব্যাপার, আপনি এসে পড়লেন যে? হ্যাঁ, আসলাম। রিহান ভাই যে বলল আপনি আর আসবেন না। রিহান আপনাকে এটা বলেছে? হ্যাঁ, ওই দিন ওনাকে বারান্দায় বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম যে রাইমার মা কবে আসবে। উনি বললেন রাইমার মা আর আসবে না। ও আচ্ছা, আপনার সারা শরীর কেমন কাদা মাটিতে মাখানো কেন? আসলে রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কি বলেন? তারপর? তারপর আর কি, অনেকে মাথায় পানি দিয়ে হুঁশ করেছেন। আচ্ছা, আপনার কাছে কি রিহান চাবি দিয়ে গেছে বাসার? না তো। কেন, আপনার কাছে কি কোনো চাবি নেই? না। তাহলে তালা ভেঙে ফেলুন। দাঁড়ান, আমি ভাঙার ব্যবস্থা করছি। ফারহানা এসে তালা ভেঙে আমাকে ঘরে ঢুকতে সাহায্য করলো। ফারহানা জিজ্ঞেস করলো, রাইমার মা, আপনি কিছু খেয়েছেন? আমি তখন চুপ করে রইলাম। মনে হচ্ছে সারা রাস্তায় কিছু খাওয়া হয়নি। আমিও যখন বাড়ি থেকে ঢাকা আসি কিছুই খেতে পারি না। এ বলে ফারহানা আমার বাসা থেকে চলে গেল। আমি ঘরের সব জিনিসগুলো শুয়ে শুয়ে দেখছিলাম। এই জিনিসগুলোর প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে। সবটা জিনিস নিজের পছন্দে, নিজের হাতে কেনা। রিহানের সাথে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, এই জিনিসগুলোর সাথেও আমার ছাড়াছাড়ি হয়ে যাবে। এই সংসারটা আর আমার থাকবে না তখন। কিছুক্ষণ পর ফারহানা ভাত আর মাছের তরকারি নিয়ে আসলেন। বললেন, আগে মা মেয়ে খেয়ে নিন, পরে রেস্ট নিয়ে ঘরের কাজ করবেন। আপনার এসব আনার কি দরকার ছিল? দরকার আছে। এত দূরের রাস্তা জার্নি করে এসে এখন রান্না করবেন নাকি? থ্যাংক ইউ। থ্যাঙ্কস দিতে হবে না, আপনারা খান, আমি আবার পরে আসব। আচ্ছা। আমি মেয়েকে খাইয়ে দিয়ে যখন নিজে খেতে গেলাম, কষ্টে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এই ঘরে এখন পর্যন্ত রাতের খাবার একা খাইনি। আজ ওই মানুষটা কোথায়, যে মানুষটা ঘরে একটা ময়লাও সহ্য করতে পারে না? সেই মানুষটা পুরো ঘরটাকে কেমন এলোমেলো করে রেখেছে। রিহান, তুমি কই? আমি তোমাকে বড্ড মিস করছি। কান্নায় আমার চোখ বুজে আসছে। ঘরে ফারহানার আগমনে চোখের পানি লুকাতে চাইলাম, কিন্তু পারলাম না। কি হলো রাইমার মা, খাচ্ছেন না যে? আমি কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ফারহানা আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল। কাঁদবেন না। যদি আপনাদের মাঝে কোনো প্রবলেম হয়ে থাকে
আল্লাহর উপর ভরসা রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। ফারহানাকে কিছু না বললেও ঠিকই বুঝে গেছে আমাদের মাঝে কোনো ঝামেলা হয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে মোবাইলটা অন করলাম। সারাদিন বন্ধ করে রেখেছিলাম ফোন। খোলার সাথে সাথে মায়ের ফোন। আমি ভয় পাচ্ছিলাম এভাবে না বলে চলে আসাতে মা আমাকে অনেক বকবে। আর টাকাও নিয়ে এসেছি মায়ের ব্যাগ থেকে না বলে। 4বার রিং হওয়ার পর ফোন ধরলাম। মা কেঁদে কেঁদে বলতে লাগলো, কিরে মা, কই গেছিস তুই চলে? বলে যাসনি মোবাইলটাও বন্ধ। সারা দিন কতবার ফোন দিয়েছি। আমার কি চিন্তা হয় না? চিন্তা করো না মা, আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় কেন? কার কাছে? রিহানের কাছে। কিন্তু রিহান তো বাড়িতে এসেছে। রিহান বাড়ি গেছে? হ্যাঁ, তোকে খুঁজে না পেয়ে ওই বাড়িতে ফোন দিয়েছিলাম, তখন জানতে পারলাম। আমি এটা জানতাম না। মারে, 500 টাকা দিয়ে কি তুই ঢাকা পর্যন্ত যেতে পেরেছিস? তোর বাবার কাছে শুনেছিলাম বাসা পর্যন্ত যেতে নাকি 600 টাকার মতো লাগে। আসতে পেরেছি মা। একজন আমাকে রাস্তায় হেল্প করেছে। ব্যাগ থেকে যখন টাকা নিয়েছিস আর 500 নিলে কি কোনো সমস্যা হতো? আমি ভেবেছিলাম তুমি আমাকে টাকা নেওয়ার কারণে বকবে। আমি কি তোকে শুধুই বকি? ভালোবাসি না? ভালোবাসো মা, তুমি আমাকে অনেক ভালোবাসো। তাহলে কেন এভাবে না বলে চলে গেলি? নিজের সংসার বাঁচাতে মা। বাবা আমার সংসারটা ভেঙে দিতে চাইছে, কিন্তু আমি সেটা জোড়া লাগাতে এসেছি। জোড়া লাগবে তো? চেষ্টা করে তো দেখতে পারি। আচ্ছা মা, এখন ফোন রাখো, আমি পরে তোমাকে ফোন দিব। মায়ের ফোন রাখতেই আপুর ফোন আসলো। আপুর ফোন ধরতে বলতে লাগলো, কিরে, কোথায় তুই? সারাদিন কতবার ফোন দিয়েছি হিসাব আছে? বাড়ি থেকে কোথায় চলে গেছিস? সারাদিন মোবাইলটাও বন্ধ রেখেছিস। চিন্তায় আমরা সবাই অস্থির হয়ে পড়েছি। সারাটা দিন আমার ভিতরে কিভাবে কেটেছে জানিস? কেন এমন পাগলামি করিস বলতো? কোথায় এখন তুই? ঢাকায়। ঢাকায় কেন? বাসায় চলে এসেছি। কিন্তু রিহান তো বাড়িতে। হুম, মায়ের কাছে শুনলাম। তুই যাওয়ার আগে রিহানকে ফোন করে যাসনি কেন? আমি ভেবেছিলাম ও ঢাকাতেই আছে, তাই ফোন করিনি। রিহান আজকে সকালে আমার কাছে এসেছিল। এসেই যে সে কি কান্না! জীবনের প্রথম কোনো ছেলেকে এভাবে আমি কাঁদতে দেখেছি। তুই রিহানের সাথে এমনটা না করলেও পারতিস। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আর তুই? আমি চুপ করে আছি। পারিয়া স্বামীর এমন ভালোবাসা পাওয়া যে কতটা সৌভাগ্যের জানিস? সবার কপালে এমন ভালোবাসা থাকে না রে। তোর কপাল কত ভালো দেখ, রিহানের মতো একজন স্বামী পেয়েছিস। ও যদি আমাকে এতই ভালোবাসে তাহলে আজকে বাড়িতে কেন গিয়েছে? যেহেতু আজকে আমাদের ডিভোর্স হওয়ার কথা, সব কিছু মিটমাট করে তোকে নিয়ে যেতে এসেছিল। বাবা কি আমাকে রিহানের সাথে যেতে দিত? সেটা জানি না, তবে আমরা সবাই বোঝাতাম বাবাকে। বাবাকে ভালো করে বোঝালে অবশ্যই বুঝতো। বাবাকে না হয় বোঝাতে, কিন্তু রিহানের বাবাকে বোঝাতে পারতে কি? ওদিন যখন ওনারা আমাকে নিতে বাড়িতে গিয়েছিল, বাবা একদমই কড়াকড়িভাবে বলে দিয়েছে আমাকে ওনাদের বাড়িতে আর দিবেন না। আমার শ্বশুর বাবার উপর যথেষ্ট রেগে আছেন। আর আমার মনে হয় না এখন তাদের বোঝালেই তারা বুঝ মেনে নেবেন। তাদেরও তো আত্মসম্মান বলতে কিছু আছে, তাই না? তারপরও বুঝিয়েও দেখতে পারতাম। থাক, তাদের কাউকে আর বোঝাতে হবে না। মানুষ ফ্যামিলির কাছে সাহায্য পাওয়ার আশায় যায়, কিন্তু আমাদের ফ্যামিলি আমাদের সাহায্য না করে উল্টো ঝামেলা আরও বাড়িয়ে দিলেন। তবুও তুই আজকে যদি এখানে থাকতিস একটা সমাধান হয়ে যেত। ফ্যামিলি যা খুশি তাই করুক না কেন, তোরা স্বামী স্ত্রী না চাইলে কখনোই ডিভোর্সটা হতো না। আপু, তুমি যতটা সহজভাবে বলছো, আমি ওইখানে থাকলে সব কিছু এতটাও সহজ হতো না। বাবা যেভাবে রিহানের উপর রেগে আছেন, রিহানের বাবাও যেভাবে আমাদের উপর রেগে আছেন, অবশেষে ডিভোর্স করিয়েই ছাড়তেন। আমরা না চাইলেও পরিবারের কথা রাখতে হয়তো করেও ফেলতাম। আপু একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, তুই ঢাকা গেলি আর কাউকে না বললেও আমাকে তো একবার ফোন করে বলতে পারতিস। খুব চিন্তা হচ্ছিল আমার। আমার জন্য চিন্তা করো না আপু। আমি যদি নিজের সংসার বাঁচাতে পারি বাঁচাবো, আর না হয় গলায় দড়ি দিয়ে মারা যাব। তবু আর বাড়িতে ফিরে যাব না। এমন কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে। রিহান তোকে অনেক ভালোবাসে। ও তোর উপর বেশি দিন রাগ করে থাকতেই পারবে না। আপু, রিহান কি আমার সম্বন্ধে কিছু বলেছে? কি আর বলবে? তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, এগুলোই বলল। রিহান কেমন আছে আপু? অনেক শুকিয়ে গেছে, আগের চেয়ে অনেকটা কালো হয়ে গেছে। আমি ভাত খেতে দিয়েছিলাম, খেতে চাচ্ছিল না। পরে জোর করে হাত ধুইয়ে খেতে বাধ্য করেছি। আমি রিহানকে বুঝিয়েছি, তো দুলাভাই অনেকক্ষণ বুঝিয়েছে। মনে হয় কিছুটা হলেও তোর উপর থেকে রাগটা কমেছে। ও কি আমাকে আমার ঢাকার আসার কথাটা জানে? কিভাবে জানবে, যেখানে আমরাই কেউ জানি না? ও আচ্ছা, রাতে খেয়েছিস? হুম, পাশের বাসার ভাড়াটিয়া খাবার দিয়ে গিয়েছিল, খেয়েছি। রাইমা কোথায়? ও ঘুমাচ্ছে। তাহলে তুইও ঘুমিয়ে পড়। আচ্ছা আপু।
আর শোন, রিহান ঢাকায় গেলে ওর কাছে মাপ চেয়ে নিস। আমিও চাই না তোদের সংসারটা ভেঙে যাক। বোন হয়ে এমনটা কখনো চাইবো না। রিহানের কাছে ক্ষমা চাইলে আমার মনে হয় ও তোকে ক্ষমা করে দিবে। সংসার বাঁচাতে হলে মেয়েদেরকে অনেক কিছুই করা লাগে। আচ্ছা আপু, আচ্ছা ভালো থাকিস। এখন রাখছি তাহলে। রাতে আমার ঘুম আসছিল না। কালকে রাতেও ঘুম হয়নি। রিহানের কথা খুবই মনে পড়ছে। অনেক ঘুমানোর চেষ্টা করেও পারছি না। না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরের এই অবস্থা। ভাসে ভদ্রমহিলার বলা কথাটা মনে পড়ে গেল। কালকে একবার একটা কিডনি টেস্ট করে দেখব ভদ্রমহিলার কথাটা সত্যি কিনা। যদি পজিটিভ হয় তাহলে কি করব। এই সময় রিহান ব্যাপারটা কিভাবে নেবে। রাত 12টা বাজে। রিহানকে একটা কল দিলে কেমন হয়। নাকি ও ঘুমিয়ে পড়েছে। না থাক, সকালে আবার দিব। আবার ভাবছি সকাল হওয়া পর্যন্ত যদি ও কারো কাছ থেকে শুনে যে আমি ঢাকায় এসেছি তাহলে কষ্ট পাবে। অন্যর কাছ থেকে শুনে কষ্ট পাওয়ার চেয়ে নিজে থেকে রিহানকে ব্যাপারটা জানানো বেশি ভালো হবে। আমি রিহানকে ফোন দিলাম। প্রথমবার রিং হতেই ও ফোনটা ধরল। হ্যালো রিহান, ঘুমিয়ে গিয়েছিলে? আমার কি আর ঘুম আছে? রিহান, একটা কথা বলে তুমি খুব রাগ করবে? তাও তোমাকে বলতেই হচ্ছে। কি কথা? আমি আজকে কাউকে না জানিয়ে ঢাকায় চলে এসেছি। ঢাকায় কেন? আমি ভেবেছিলাম তুমি ঢাকাতে, কিন্তু এখানে এসে জানতে পারলাম তুমি বাড়ি চলে গেছো। রিহান, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ রিহান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। আমি তোমাকে আর আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছাড়া তো বেঁচেই আছো। হ্যাঁ, বেঁচে আছি। জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। রিহান, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া দিন দিন ভিতর থেকে মরে যাচ্ছি। রিহান, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। আমি আর কষ্টের বোঝা বইতে পারছি না। প্লিজ তুমি কিছু একটা করো, না হলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ভেবেছিলাম ঢাকায় আসলে কষ্টের অবসান ঘটবে, কিন্তু এখন দেখছি কষ্টের পরিমাণ হাজার গুণও বেড়ে গেছে। কি ভাগ্য আমাদের, তাই না? তুমি ঢাকায় গেলে আমার কাছে, আর আমি বাড়িতে আসলাম তোমাকে নিতে। হয়তো আল্লাহ চান না আমরা এক হই। না রিহান, ব্যাপারটা এমন নয়। আল্লাহ ঠিকই চান আমরা এক হই। তাই তো আজকে এখানে আসতে পেরেছি। কালকে পর্যন্ত তো আমি এমন সিদ্ধান্ত নিতে ভয় পেতাম, কিন্তু আজকে সব কিছু ছেড়ে আমার আর কোনো ভয় হয়নি আসতে। তুমি কি মনে করো এগুলো আল্লাহর সাহায্য ছাড়াই করতে পেরেছি? রিহান, তোমাকে আমার খুব প্রয়োজন, বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। তোমাকে ছাড়া আমি একদমই ভালো নেই। মিথ্যে দিয়ে যে সংসার শুরু হয়েছে সেখানে কি আদৌ ভালোবাসা থাকতে পারে? পারে রিহান? মিথ্যে দিয়ে শুরু হলেই যে মিথ্যে দিয়ে শেষ হবে এমনটা কেন ভাবছ? তুমি ভাবতে তো বাধ্য করেছ। না রিহান, হয়তো মিথ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের সংসার, কিন্তু তোমার সত্যি ভালোবাসার কাছে সব মিথ্যে সত্যি হয়ে গেছে। আমরা যদি আবার সংসার শুরু করি আগের মতো কি ভালোবাসা থাকবে আমাদের সংসারে? কেন থাকবে না? যেখানে ভালোবাসা বিদ্যমান সেখানে ভালোবাসা না থেকে কি পারে? আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। আমি হয়তো আর গুছিয়ে সংসারটা করতে পারবো না। যেই জায়গায় তোমার জন্য ভালোবাসা ছিল সেই জায়গায় এখন অনেক সন্দেহ জমা হয়ে আছে, অনেক প্রশ্ন জমে আছে, যার উত্তর খুঁজে পেলেও মেনে নিতে কষ্ট হচ্ছে। প্লিজ রিহান, আমাকে মাফ করে দাও। মানুষ তো খুন করেও ক্ষমা পায়। তুমি কি কোনো খুনির চেয়ে কম? তুমি তো আমার ভালোবাসাকে খুন করেছ। কিন্তু আফসোস, এত কিছুর পরেও আমি তোমাকে ছাড়তে পারছি না তোমার উপর রাগ করে থাকতে কষ্ট হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কেন জানি না তোমাকে আঘাত দিয়ে কথা বলতে পারি না। তোমাকে আঘাত দিলে ওই ব্যথা আমার বুকে এসে লাগে। এই যে দূরে আছি, এতে তুমি কতটা কষ্ট পাচ্ছ জানি না, কিন্তু বিশ্বাস করো আমার অনেক কষ্ট হচ্ছে। যেদিন ওই চিঠিটা আমার হাতে এসেছিল সেদিন ভেবেছিলাম তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিব। সময়ের সাথে সাথে রাগটা কেমন যেন শীতল হয়ে আসলো। তোমাদের বাড়ি থেকে যখন ডিভোর্সের কথা শুনলাম, আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হয়েছে আমার। বলতে পারো পারিয়া, আমি কেন তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না। তোমার কাছ থেকে দূরে থাকতেও পারছি না, আবার ইচ্ছে করলে তোমার কাছেও যেতে পারছি না। কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে। এখন আমি কি করব বলতে পারো? আমি রাতের অন্ধকারে চিৎকার করে কাঁদি। কেন বলতে পারো? কোন ভুলের অপরাধে কষ্টটা আমাকে পেতে হচ্ছে? তোমাকে মন থেকে ভালোবাসার অপরাধে? স্ত্রীকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল? জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়েছিল। তুমি একদম আমার মনের মতো ছিলে, যেমন চেয়েছিলাম ঠিক তেমনি। মনে মনে মা বাবাকে আর আরিফকে ধন্যবাদ দিয়েছিলাম তোমাকে আমার জন্য নির্বাচন করেছে বলে। কিন্তু এখন ঘৃণা হচ্ছে আরিফের উপর। কিন্তু আমি তোমাকে কেন ঘৃণা করতে পারছি না? রিহান, ওইগুলো সব শুধুমাত্র একটা অতীত। ভুলে যাও প্লিজ। আমি বলতে চাই, কিন্তু পারছি না বলতে। আমি তোমাকে ভালোবাসি রিহান।
মিথ্যে। তুমি আমাকে কিভাবে ভালোবাসতে পারো, যেখানে বিয়েটাই বাধ্য হয়ে করেছিলে? যদি বাধ্য হয়ে বিয়ে করতাম তাহলে সেদিন পালিয়েই যেতাম। তোমাকে ভালোবাসি বলেই তো যেতে পারিনি। আমাকে ভালোবাসার জন্য যেতে পারোনি এটা বলো না, বলো মান সম্মান আর লোকলজ্জার ভয়ে যেতে পারোনি। ফারিয়া, আমি তোমাকে নিয়ে একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর ভালোবাসার গল্প সাজাতে চেয়েছিলাম, যে গল্পে কোনো কষ্ট থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, শুধু অপুরন্ত ভালোবাসা থাকবে। আমি তো তোমার জীবনের নায়ক হতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি নায়ক হতে গিয়ে ভিলেন হয়ে যাব। আমি তো তোমাকে নিয়ে সুখের একটা সংসার পাততে চেয়েছিলাম। আমার চাওয়াতে কি কোনো অপরাধ ছিল ফারিহা? আমি চুপ করে রিহানের কথা শুনে যাচ্ছিলাম। ও বলো কোন মনে যা ইচ্ছে, এগুলো বলে হয়তো নিজেকে একটু হালকা করতে পারবে। ফারিয়া, আমি হয়তো তোমার জীবনে এসেছি একটা কষ্ট হয়ে, কিন্তু তুমি আমার জীবনের প্রথম প্রেম হয়ে এসেছিলে। আমি এখন বুঝতে পারছি প্রথম প্রেম হারানোর কষ্ট। আমি তো অনেক চেষ্টা করেও তোমাকে বলতে পারছি না, তাহলে তুমি কিভাবে বলবে? প্লিজ রিহান, এমনভাবে বলো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর সে আমার শুধুমাত্র একটা অতীত। তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো সেদিন থেকে আমি সব কিছু ওখানেই মাটি চাপা দিয়েছি। আর যদি ওই চিঠিটার কথা বলো, ওইগুলো ছিল আরিফের মনের কথা, আমার নয়। প্লিজ বুঝতে চেষ্টা করো। রিহান চুপ করে রইল। রিহান, তুমি কবে আসবে ঢাকায়? ঢাকায় এসে কী করব? অফিস করবে না? 15 দিনের মতো অফিস যায় না, চাকরি আছে কিনা কে জানে। এভাবে কি জীবন চলবে? চলছেই তো। প্লিজ রিহান, তুমি চলে আসো। আমরা অনেক মিস করছি তোমাকে। ফোনটা কেটে গেল। দেখলাম ব্যালেন্স শেষ হয়ে গেছে। সকালে একটা কিট এনে ইউরিন টেস্ট করে দেখলাম রেজাল্ট পজিটিভ। মনে কেমন যেন একটা ভয় কাজ করছে। এত ঝামেলার মধ্যে এই ঝামেলাটা হওয়ার কি কোনো দরকার ছিল? আল্লাহ কেন আমাকে এত পরীক্ষায় ফেলছেন? এর মধ্যে ফারহানা নাস্তা নিয়ে এসে ডাকছে। আমি ফারহানাকে বললাম, আবার নাস্তা আনার কি দরকার ছিল? এনেছি, খাবে, এত কথা বলার কি দরকার আছে? হ্যাঁ, আর শোনো, আমরা প্রায় সেম বয়সেরই হব, তাই আপনি আপনি না করে নিজেদের তুমি করেই ডাকি। হুম, অবশ্যই। আর একজন আরেকজনের নাম ধরেই ডাকবো, ওকে? ঠিক আছে। ফারহানা বলো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমরা এখন ভালো বান্ধবী হয়ে গেছি, তাই তাই থ্যাঙ্কসের কোনো দরকার নেই। ফারহানা, তুমি জানতে চাইবে না রিহান আর আমার মধ্যে কি হয়েছে? জানতে ইচ্ছে করে, কিন্তু তুমি কষ্ট পাবে বলে আমি জিজ্ঞেস করি না। আসলে রিহান আর আমার মধ্যে অনেক বড় একটা ঝামেলা চলছে। কি ঝামেলা? তারপর আমি ফারহানাকে সবটা খুলে বললাম। ফারহানা সব কিছু শুনে বলল, যদিও তোমার এই চিঠিটা অনেক আগের, তাও রিহান ভাই হঠাৎ করে জানতে পেরেছে তো, তাই তার অনেক বেশি কষ্ট হচ্ছে। রিহান ভাই এমনিতে অনেক ভদ্র আর ভালো একজন মানুষ। আমার মনে হয় তুমি যদি একটু ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে। তবে তোমার পালিয়ে আসার সিদ্ধান্তটাই ঠিক ছিল, তা না হলে সংসারটা ভেঙেও যেতে পারতো। ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো, দেখবে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, সেই বিশ্বাস আমার আছে, শুধু একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। কিন্তু আমার চিন্তা ওখানেই শেষ না, একটা নতুন ঝামেলা হয়েছে আবার। কি ঝামেলা? আমি আবার কনসিভ করেছি। এটা কি তুমি ঝামেলা বলছো? এখন এটা ঝামেলাই মনে হচ্ছে আমার কাছে। এই সময়টায় বাচ্চার জন্য প্রস্তুত নই আমি। আরে পাগল, এটা ঝামেলা না, বলো যে আল্লাহর রহমত। জানো, গর্ভকালীন সময়ে কোনো ডিভোর্স হয় না। তাই নাকি? কিন্তু কেন? সেটা জানি না, শুধু এটাই জানি প্রেগনেন্ট থাকাকালীন ডিভোর্স হয় না। তার মানে আল্লাহ তোমার সংসার ভাঙ্গা থেকে বাঁচাতে চাইছেন। তাহলে সত্যি কি এই বাচ্চাটা আল্লাহর রহমত? হ্যাঁ, অবশ্যই আল্লাহর রহমত। আর টেনশন করো না, দেখবে এই বাচ্চার উসিলায় তোমরা আবার সুখের মুখ দেখতে পাবে, ইনশাল্লাহ। আমিন। গর্ভকালীন ডিভোর্স হয় না, কথাটা শুনে আমার খুবই শান্তি লাগছে। আর হয়তো কথাটা সত্যি সত্যি আমরা এই বাচ্চার উসিলায় কাছে আসতে পারবো। কথাটা কি রিহানকে ফোন করে জানাবো? ফোন করার জন্য মোবাইলটা বের করে আনতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলাম রিহান এসেছে। রিহানকে দেখে আমার খুবই খুশি লাগছিল, কিন্তু রিহানের মুখটা কেমন যেন শুকিয়ে কালো হয়ে গিয়েছে। রিহানকে ঘরে গিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি ভাবলাম রিহানের কাছে গিয়ে মাপ চেয়ে নিই, তাহলে যদি ও আমাকে মাফ করে দেয়। ঘরে গিয়ে আমি রিহানকে বললাম, রিহান, আমাকে মাফ করে দাও, চলো আমরা সব কিছু ভুলে আবার সুন্দর করে নিজেদের জীবনটাকে সাজিয়ে নিই। সুন্দর করে সাজালে কি আর সব কিছু সুন্দর হয় বলো? কথায় আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না। তোমার সাথে নতুন করে সংসার সাজালে কি আরিফ আর তোমার সম্পর্কের কথা আমি ভুলে যেতে পারবো? রিহান, বারবার তো আমি মাপ চাইছি,
আচ্ছা তুমি বলো, কি করলে তুমি আমাকে মাফ করবে? কি করলে তোমার কষ্টটা একটু হলেও কমবে? বলো, আমি তাই করব। পারবে? আমি যেগুলো বলবো সেগুলো মানতে? অবশ্যই পারবো। তাহলে তুমি আমার কথায় তোমার বাবা মাকে ছাড়তে পারবে? বাবা মাকে তো ছেড়ে চলেই এসেছি, এছাড়া সেই ছাড়া নয়, একেবারেই ছাড়তে হবে। আর কোনো দিন তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আর কি কি করতে হবে? আমরা এক ঘরে থেকেও দুজন আলাদা বিছানায় থাকবো। রিহান, হুম, এটা আমার দ্বিতীয় শর্ত। আর তোমাকে তোমার প্রিয় মোবাইল ফোনটা ছাড়তে হবে। ফোন ছাড়তে হবে কেন? কারণ তোমার কাছে যতক্ষণ ফোন থাকবে ততক্ষণ আমার মনে হবে তুমি আরিফের সাথে যোগাযোগ করো। কিন্তু ফোন ছাড়া আমি মা বাবার সাথে কথা বলবো কিভাবে? তাদের সাথে যখন কোনো সম্পর্কই থাকবে না, তাহলে কথা বলার কি প্রয়োজন? আপুর সাথেও কথা বলতে পারবো না? আপুর সাথে বলবে, তবে আমার ফোন দিয়ে কথা বলবে। আর কিছু? না, এটুকুই। আচ্ছা, এগুলো মানতে তোমার কষ্ট হবে না? কষ্ট হবে না যে তা নয়, তবে তোমার থেকে দূরে থাকা চেয়ে এই কষ্টকে কষ্ট মনে হবে না। আপন করে নিলাম না হয় এই কষ্টগুলো। তোমাকে পাওয়ার জন্য এই কষ্টটুকু মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আলাদা বিছানায় থাকতে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি থাকলেও তোমার মনের শান্তির জন্য এতটুকু তো আমি করতেই পারি। আর তোমার প্রিয় ফোনটা, তোমার চাইতে কি ফোন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে পারে? তোমার জন্য শুধু ফোন কেন, পৃথিবী ছাড়তেও আমি রাজি আছি। থাক, পৃথিবী আর ছাড়তে হবে না, এটুকু অন্তত ছাড়লেই হবে। সংসারটা টিকিয়ে রাখতে মুখ বুজে রিহানের সবগুলো শর্ত আমি মেনে নিলাম। আমি জানি এগুলো সবও রাগ থেকে করেছে। জানি না এই রাগ ওর কখনো কমবে কিনা, তবে আশায় আছি একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি রিহানকে বললাম, রিহান, আমি কনসিভ করেছি। কনসিভ করেছ? হুম। বাচ্চা কি সত্যি আমার? ছি রিহান, তুমি এতটা নোংরা মনের মানুষ আমি ভাবতেও পারিনি। তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে আমাকে? কেন, তুমি নোংরামি করতে পারো আর আমি বললেই দোষ? রিহা, তুমি এমন কথা বলতে পারলে? কিভাবে পারলে এমন একটা কথা বলতে? এখন তো আমার মনে হচ্ছে তোমার সাথে ডিভোর্স হওয়াটাই আমার জন্য ঠিক ছিল। প্লিজ পারিয়া, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার তোমাকে একদমই সহ্য হচ্ছে না। আমি কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেলাম। রিহানের সব কিছু মেনে নিলেও এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রিহান আমাকে এইভাবে অপমান না করলেও পারত। সারাদিন শুধু শুয়ে শুয়ে আমি কেঁদেছি, কোনো কুল না খুঁজে পাচ্ছি না। কত বড় মুখ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, ভেবেছিলাম মাপ চেয়ে সব কিছু আবার ঠিক করে নেব। কিন্তু এখন বুঝতে পারলাম কোনো কিছুই আজ যেন ঠিক হওয়ার নয়। বিকেলের দিকে রিহান আমার ঘরে আসলো, পাশে এসে বলল, সরি। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। রিহান, এমন কথা কেউ হাজার রাগের মাথায় বললেও সেটা ক্ষমা করা যায় না। তুমি যে কথাটা বলেছ, আল্লাহর আরশ কেঁপে যাবে এমন একটা কথা শুনে। আসলে এটা আনার মনের কথা না, তোমাকে একদম গভীরভাবে কষ্ট দেওয়ার জন্য ওই কথাটা বলেছি। কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি। রিহান আমার হাতের ওপর ওর হাতটা রাখলো। আমি নিজের হাত সরিয়ে নিয়ে বললাম, প্লিজ তুমি আমাকে স্পর্শ করবে না। তোমার ছোঁয়াতে ভালোবাসা নয়, আমার ঘৃণা হচ্ছে। সরি বললাম তো, মাফ করে দাও। চলো ডাক্তারের কাছে যাব। কেন? অ্যাবর্শন করতে। পারিয়া, আমি কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়েছি, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। তুমি না প্রশ্ন করেছ এ বাচ্চাটা তোমার কিনা? আমি বলবো না, এ বাচ্চাটা তোমার না, এটা আমার একার বাচ্চা। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি এই বাচ্চাটা আর রাখবো না। আমার বাচ্চা নষ্ট করার মতো এত বড় সাহস দেখিও না। তাহলে কিন্তু কি করবে তাহলে? নিজেকে শেষ করে দিব। এই বলে রিহান ঘর থেকে চলে গেল। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কেন এভাবে কষ্ট দিচ্ছ আমাকে? প্রতিশোধ নিচ্ছ? আমি জানি এগুলো কোনোটাই তোমার মনের কথা নয়, রাগেই বলেছো তুমি এই কথাগুলো। কিন্তু রিহান, রাগ হলে সব কিছু বলা যায় না। কিছু কথার আঘাত এতটাই বিষাক্ত হয় যে বিষও তার কাছে যেন দুর্বল হয়ে যায়। রিহানের সাথে এক ছাদের নিচে আর থাকতে ইচ্ছে করছে না। ওর এমন কথায় আমার ঘৃণা হচ্ছে। ভাবছি বাড়ি চলে যাই, কিন্তু বাড়িতে গেলে কি আমি শান্তি পাবো?
অনেক বড় মুখ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এখন যদি ফেরত যাই মা বাবার কাছে নিজেকে রিহানকে ছোট করা হবে। বাবা হয়তো আমাকে বাড়িতেই উঠতে দিবেন না। বাবা যে বর্তমান আমার উপর ভীষণ রেগে আছেন। কি করব আমি? কোথায় যাব? যদি নিজেকে একটা বাড়ি থাকতো, যদি নিজের একটা সঠিক ঠিকানা থাকতো, তাহলে যন্ত্রণা জীবন থেকে বেরিয়ে নিজের মতো করে একটু বাঁচতাম। কেন আমাদের মেয়েদের একটা নিজস্ব বাড়ি হয় না? কেন সারা জীবন অন্যের বাড়িতে অন্যের ভরসায় বাঁচতে হয়? কেন বাবার রাগ, সমাজের ভয়, স্বামীর অবহেলা মুখ বুজে সহ্য করে থাকতে হয়? আর যদি আমার নিজের মাথা গোঁজার একটা ঠাঁই থাকতো, তাহলে সত্যি বলছি সব ছেড়ে চলে যেতাম। কিন্তু নেই, আমার কোনো নিজস্ব ঠিকানা নেই, তাই কোথাও যেতেও পারবো না। রিহানের এত অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেই সংসার করে যেতে হবে আমাকে। এছাড়া আর কী বা করতে পারি আমি? এসব হলো আমার ভুলের শাস্তি। ভুল যখন করেছি তার মাসুল তো গুনতে হবেই। রিহানের বলা প্রত্যেকটা কথা বারবার ধারালো অস্ত্রের মতো বুকে আঘাত করছে আমাকে। যতবার মনে পড়ছে নিজেকে অনেক নিচু একজন মানুষ মনে হচ্ছে। আমি রিহানের মুখে এমন কিছু শুনবো কখনো আশা করিনি। অবশ্য রিহানও আমার কাছে অন্য কিছুই আশা করেছিল, কিন্তু বিনিময়ে কষ্ট পেয়ে এখন আমাকে ওর কথার আঘাতে আঘাতে শেষ করতে চাইছে। যদিও রিহান ক্ষমা চেয়েছে, কিন্তু রিহানকে ক্ষমা করতে পারলেও যতদিন বেঁচে থাকবো ওর এই নোংরা কথাটা আমি বলতে পারবো না। মেনে নিলাম ওর সব অপমান। সংসার বাঁচাতে নীরব শ্রোতার মতো ওর কথাগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম। রেহানের সব অপমান বলে যাওয়ার চেষ্টা করব। আপু তো বলেছিল সংসার বাঁচাতে হলে মেয়েদের অনেক কিছুই করতে হয়। আমিও না হয় সংসার বাঁচাতে রিহানের সব অপমান মেনে নিলাম। সংসারটা কোনো মতে টিকে থাকলেও সংসারে প্রাণ নেই বললেই চলে। খুব প্রয়োজন ছাড়া দুজনের মধ্যে কোনো কথা হয় না। রিহান সকালে অফিসে চলে যায়, রাতে আসে। আগে দুপুরে বাসায় আসতো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আবার অফিসে যেত। ইদানিং দুপুরেও বাসায় আসে না, রাতেও দেরি করে আসে। খেতে দিলে খায় না, বলে বাইরে থেকে খেয়ে এসেছি। রিহান খায় না বলে সারাদিন একবার রান্না করি, মেয়ে আর আমি খাই। মাঝে মাঝে রান্নার আলসেমিতে রাতে না খেয়েই ঘুমিয়ে যাই। আগে মন খারাপ হলে রিহানের সাথে বকবক করে মন ভালো করতাম। এখন মন খারাপ হলে ফারহানার কাছে গিয়ে কান্না করি। ফারহানা আমাকে অনেক বোঝায় আর বলে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। আর আমার কাছে এভাবে না কেঁদে আল্লাহর কাছে কাঁদো। আমি তোমাকে সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারবো না, কিন্তু আল্লাহ উনি সব ক্ষমতার মালিক, তার কাছে চাইলে তিনি তোমাকে অবশ্যই সাহায্য করবেন। ফারহানার কথায় আমি সত্যি আশ্বস্ত হতাম। এই বিপদের সময় যদি ফারহানা আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আমি দম বন্ধ হয়েই মরে যেতাম। সবসময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। সারা রাত ঘুম হতো না বলে নামাজ পড়ে কাটাতাম। তার মনে একটা আশা নিয়ে থাকতাম, একদিন সব ঠিক হয়ে যাবে। সকাল থেকে শরীরটা কেমন খারাপ লাগছে, বিছানা থেকে উঠতে পারছি না। মেয়ে বারবার কিছু খেতে চাইছে, কিন্তু বিছানা থেকে উঠতে নিলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। তাও রাইমার ডাকে না উঠে পারছি না। যে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন চোখ খুললাম মাথার কাছে রিহান, ফারহানা, রাইমা ডাক্তারকে দেখতে পেলাম। ডাক্তার আমাকে বললেন, আপনি মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, প্রেশার অনেক লো হয়ে গেছে। খাওয়ার জন্য না, এই বাচ্চাটা পেটে আসার পর থেকে আমার মাথা ঘোরানো রোগটা হয়েছে। বাচ্চা আসার জন্য এই সমস্যা হয়নি, আসলে আপনার শরীর প্রচুর দুর্বল। এই সময় একটু বেশি বেশি খেতে হবে, অন্য সময়ের তুলনায় খাবার ও রেস্ট বেশি নিতে হবে। টেনশন করা যাবে না। ঘুম কম হলে টেনশন করলে প্রেশার বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে হাতে পায়ে পানি চলে আসবে, যা গর্ভবতী মায়ের জন্য বিপজ্জনক। আর আপনি তো দ্বিতীয় মা, এ ব্যাপারে তো আপনার যথেষ্ট জ্ঞান থাকার কথা। রিহান বলল, ডাক্তার ওষুধ কি আপনার কাছে আছে নাকি বাইরে থেকে কিনে আনতে হবে? কিছু ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন লিখে দিয়েছি, ফার্মেসি থেকে এনে নেবেন। আর শুনুন, শুধু ওষুধ খেলে হবে না, 3 বেলা ভাত আর 2 বেলা পুষ্টিকর নাস্তা খেতে হবে। দুপুরের ভাত অন্তত 2 ঘন্টা রেস্ট নিতে হবে। বাসায় কি আপনি ছাড়া আর কেউ থাকে না? জি না। তাহলে তো স্বামী হিসাবে আপনাকে এই দায়িত্ব নিতে হবে। এই সময় মায়েরা ঠিকমতো খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়। যদি ঠিকমতো না খায়, ঠিকমতো পরিচর্যা না করে, তাহলে মা ও শিশু দুজনেরই ক্ষতির সম্মুখীন হবে। আপনি আপনার বাচ্চার কথা মাথায় রেখে ওনার একটু যত্ন নিন। তারপর ডাক্তার চলে গেলেন। রিহানও অফিসে চলে গেল। ফারহানা বলল, তোমার জ্ঞান হারানো দেখে তো আমি ভয়ে পেয়ে গিয়েছিলাম, আর রিহান ভাইকে ফোন দিয়েছি, পরে উনি ডাক্তার নিয়ে বাসায় এসেছেন। তুমি কিভাবে জানলে আমি জ্ঞান হারিয়েছি? তোমার মেয়ে চিৎকার করে কাঁদছিল, ওর কান্না শুনেই আমি এসেছি। আচ্ছা এখন রেস্ট নাও, আমি পরে আবার আসবো। আচ্ছা। কলিং বেল বাজতে দরজা খুলে দেখলাম রিহান এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বাজে। আজ খুব তাড়াতাড়ি চলে এসেছে। ঘরে ঢুকতেই বলছে, তাড়াতাড়ি বাদ দাও, আমার ক্ষুধা লেগেছে। আমি ওর কথায় অবাক হয়ে তাকিয়েছিলাম।
প্রায় 3 মাস পর রিহান আমার কাছে ভাত চাইছে। কি হলো? হা করে তাকিয়ে না থেকে টেবিলে খাবার দাও। দুপুরেও আজকে আমি কিছুই খাইনি। আমি চুপ করে আছি। কি হলো, কথা বুঝতে পারোনি? ভাত দাও। কিন্তু ভাত তো নেই। সে সকালে রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে। রাতে রান্না করো নাই? তুমি খাও না বলে রান্না করি না, এটা কোনো কথা হলো? আমি খাই না বলে কি রান্না করবে না? রাইমা কি খেয়েছে রাতে? সকালের ভাত ছিল, আমি ওকে খাইয়ে দিয়েছি। আর তুমি? আমিও। এভাবে অনিয়ম করে খাও বলেই তো অসুস্থ হয়ে পড়েছো। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি চলে ভাত বসিয়ে দিচ্ছি। থাক, এত রাতে আর রান্না করতে হবে না। কালকে থেকে রোজ 3 বার রান্না করবে। এখন থেকে আমি বাসাতেই এসে খাবো। এই বলে রিহান বাহিরে চলে গেল। 10 মিনিট পর 4টা ডিম সিদ্ধ, পাউরুটি আর কলা নিয়ে বাসায় ঢুকলো। আমাকে টেবিলে ডেকে নিয়ে গিয়ে 2টা ডিম, একটা কলা আর পাউরুটি খেতে দিল। আমি বললাম, তুমি খাও, আমার এখন তোমার খিদে লেগেছে। শুধু আমি খেলেই হবে? তোমাকে খেতে হবে না? আমি তো ভাত খেয়েছি। খেয়েছো তো কি হয়েছে? এখন আবার আমার সামনে এগুলো খাবে? আমি রিহানকে বারবার তাকিয়ে দেখছিলাম। কি হলো, খাচ্ছ না কেন? আচ্ছা ওয়েট, আমি তাহলে খাইয়ে দিচ্ছি। রিহান আমাকে ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছিল, আর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। রিহানের চোখেও পানি টলমল করছে। ডাক্তার কি বলেছে মনে আছে তো? কমপক্ষে দিনে 5 বার খেতে হবে, 3 বেলা ভাত আর 2 বেলা হালকা নাস্তা। হুম। শুধু করলে হবে না, সব নিয়ম পালনও করতে হবে, সুস্থ থাকার জন্য, আমাদের বাচ্চার জন্য। খাওয়ার পর সব কিছু গুছিয়ে লাইট ফ্যান অফ করে প্রতিদিনের মতো রাইমার পাশে গিয়ে শুয়ে পড়লাম। রিহান পাশে এসে বসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, ঘুমাবে না? আমার ঘুম আসছে না। তোমার ঘুম না আসলে একটা কথা বলতাম। কি কথা? পারিয়া, আমি জানি একটা তুচ্ছ বিষয় নিয়ে তোমাকে খুব বেশি আমি কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে কি মাফ করা যায় না? রিহান, আমি সব কিছু অনেক আগেই ভুলে গেছি। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? রিহান, তুমি তো কোনো ভুল করনি, তাহলে তুমি মাপ চাইছো কেন আমার কাছে? আসলে ভুলটা হয়তো আমাদের দুজনেরই। তবে আমরা একে অপরের প্রতি একটু বেশি কঠোর হয়ে গিয়েছিলাম। ফারিহা, এসো না, আমরা সব কিছু ভুলে আবারও নতুন করে সব কিছু শুরু করি। এভাবে বাঁচা যায় না। আমি কাঁদতে লাগলাম। রিহান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি কি তোমার পাশে শুতে পারি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রিহান আমাকে জড়িয়ে ধরল। আমিও রিহানের ভালোবাসা পাওয়ার লোভে আর মানা করতে পারলাম না। তারপর থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হতে শুরু করলো। রিহান এখন সময় মতো বাসায় আসে, দুপুরেও বাসায় এসে রেস্ট নেয়। এখন রিহান আমার অনেক যত্ন করে, অনেক রকমের গল্প করে। সারাদিন কী কী করলো, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, সব রকমের গল্পই করে। আগে আমি বকবক করতাম, আর এখন রিহানই বকবক করে। তবে আমার একটুও বিরক্ত লাগে না, বরং মনের ভিতর আনন্দ অনুভব করি। কোনো কিছু হারিয়ে পাওয়ার পর যে সুখটা এত মধুর হয়, এই খারাপ সময়গুলো জীবনে এসেছিল বলেই হয়তো বুঝতে পেরেছি। দেখতে দেখতে ডেলিভারির ডেট চলে আসলো। আমি একজন ছেলে সন্তান জন্ম দিলাম। বাবা আমার উপর রেগে থাকলেও নাতির কথা শুনে আর রাগ করে থাকতে পারলেন না। মাকে নিয়ে বাবা ঢাকায় চলে আসলেন। শ্বশুরবাড়ির লোকজনও অনেক আসলেন। মেজোজা আমার কাছে ক্ষমা চাইলেন। আমি বললাম, আপু, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তবে আপনাকে মন থেকে কখনো সম্মান করতে পারবো না। আপনি চাইলে ব্যাপারটা গোপন রাখতে পারতেন, কিন্তু পাশ করে দিয়ে বেশি ভালো করেছেন। কারণ স্বামীর কাছে একটু নত হয়ে থাকা যায়, কিন্তু আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আতঙ্কিত জীবন অনেক কষ্টের হয়। এখন আমার কোনো আতঙ্ক নেই, নিজেকে স্বাধীন মনে হয়। আসলে জীবনে কিছু খারাপ সময় আসা দরকার, তাহলে ভালো সময়টাকে উপভোগ করা যায়। যখনই খারাপ সময় আসে, আমি আল্লাহর উপর ভরসা রাখি, কারণ আমি জানি এই খারাপ সময়ের পরে একটা ভালো সময় অবশ্যই আসবে। সেদিন চিঠির কথাটা ফাঁস হয়েছিল বলেই আল্লাহর কাছে এত অভিযোগ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ফাঁস হওয়াটাই ঠিক হয়েছে। মিথ্যে নিয়ে ভয়ে বাঁচার চেয়ে সত্য নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবো। হ্যাঁ, মাঝখানে কিছু সময় খুব খারাপ কেটেছে, তবে পরিণতিটা কিন্তু সুখেরই হয়েছে। এজন্যই কথায় আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের সাথে কোনো কিছু খারাপ হলে আমরা সহজে ভেঙে পড়ি, ভাবি আল্লাহ কেন আমাদের এমন বিপদের মুখে ফেললেন। খারাপ সময়ের পরে যখন ভালো সময়টা আসে, তখন আমরা আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারি। তো ভিউয়ার্স, গল্পটি নাম হচ্ছে পরিণতি, লিখেছেন সালমা আক্তার। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প। এটা গল্পের শেষ অংশ। তো গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।